জবার সকল কথা শুনে ফারিস বলল, এখন কি করবি? আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসবে না তা আমি অকপটে মেনে নিব। পূর্বেও নিয়েছি। আমার যাকে ভালো লাগে তার আমাকে ভালো লাগবে এটা জরুরি নয়, কিন্তু আমার সাথে ভালোবাসা নাটক করে আমার ইগো, আমার আত্মসম্মানে আঘাত করবে তা মানব না। একতরফা ভালোবেসে মন ভাঙলে সে ব্যথা একটা সময় পর সয়ে যায়, সে অনুভূতি আমি জানি। কিন্তু ভালোবেসে অভিনয় করবে সে ব্যথা আমি কি করে মানব? সেটা যখন ভালোবেসেছিল তাহলে প্রতারণা কেন করলো? শাস্তি দিব, ভয়ঙ্কর শাস্তি। ভালোবাসা না পেলে মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা, ওটা শাস্তি হয়, ভয়ঙ্কর শাস্তি। ফারিস খানিক ভয় পেয়ে বলল, আবার ভুল কিছু করিস না জবা। ভুলকে সঠিক করতে ভুল কিছু তো করতেই হয়। ডোন্ট ওয়ারি, অন্যায় কিছু করব না। আমি ওদের আঘাতটা এমন ভাবে দিব যে না কাউকে বলতে পারবে, না নিজেকে ক্ষমা করতে পারবে। আমার কোনো হেল্প লাগবে? নো। একা চলতে বাবা আমায় ছোটবেলা থেকেই শিখিয়েছেন। ফারিস হতাশ হলো খানিক, তবে জবার সাহস দৃঢ়তা দেখে ভালো লাগলো। জবা বাইরের দিকে তাকিয়ে আনমনে বলল, ভালোবাসায় প্রত্যাখ্যান হওয়া এখন অভ্যাস হয়ে গেছে। জীবনে প্রথম যাকে ভালোবাসলাম সেও প্রত্যাখ্যান করলো। তারপর ইরফান জীবনে আসলো, সে চরম ধোঁকা দিল। ফারিস বেশ অবাক হয়ে বলল, প্রত্যাখ্যান? তোকে প্রত্যাখ্যান করার সাহস কার ছিল? জবা তাচ্ছিল্য হেসে বলল, কাটা ঘায়ে লবণ দিচ্ছেন? ফারিস খানিক তীক্ষ্ণ কণ্ঠে বলল, কাটা ঘায়ে নুনে ছিটা দেওয়ার হলে বলতাম প্রতারক প্রতারিত হয়েছে, সেটা তো বলিনি। জবা অনেক বিস্মিত হয়ে বলল, আমি প্রতারক? বাদ দে। বাদ কেন দিব? কথা যখন বলেছেন তখন পুরোটা বলুন। আধা আধি কথা কিংবা পেটে রেখে কথা আমার বরাবরই অপছন্দ। পুরোটা জেনেও যখন শুনবি তখন শোন। তুই বলেছিলি আমাকে ভালোবাসিস। আমার বাবা মা আর তোর বাবা মায়ের সাথে কথা বলে তোকে বিয়ে ঠিক করতে। আমি কথা বললাম, বিয়ে ঠিক করলাম। ভাবলাম তোর গ্রাজুয়েশন শেষ করে বিয়ে করব আমরা। আর তুই কি করলি? আমার সাথে প্রতারণা করে ইরফানের সাথে প্রেম করে বিয়ে করলি, তাও পরিবারকে না জানিয়ে। এখন বল, প্রতারক প্রতারিত হবে না? এটাই প্রকৃতির নিয়ম নয় কি? জবা এক দৃষ্টিতে অনেকক্ষণ ফারিসের দিকে তাকিয়ে থেকে বলল, আপনি যা বলছেন তা সত্যি? 100%। বিশ্বাস না হলে আমার বাবাকে জিজ্ঞেস করিস। তার প্রয়োজন নেই, আপনি বললেই বিশ্বাস করব। আমি একটা কথা জানতে চাই, আপনি নিশাকে ভালোবেসে আমাকে কেন বিয়ে করতে চেয়েছিলেন? নিশা? কে নিশা? আপনার প্রেমিকা? ফারিস অবাক হয়ে বলল, যখন থেকে ভালোবাসা অনুভূতি অনুভব করেছি তখন থেকে তোকে ভালোবেসেছি, তাহলে নিশাটা আবার কে? জবা আরো বেশি অবাক হয়ে বলল, আপনাকে আমি ভালোবাসতাম সে কথা আমি সরাসরি ফুফিকে বলেছিলাম। এও বলেছিলাম আমার বাবার সাথে কথা বলে আমাদের বিয়ে ঠিক করে রাখতে। ফুফি তখন বলেছিলেন আপনি নিশা নামের এক মেয়েকে ভালোবাসেন, তাকেই বিয়ে করবেন। আমাকে বোনের নজর ব্যতীত অন্য নজরে দেখা সম্ভব নয়। সে কথা জানার পর আমি অনেক ভেঙে পড়েছিলাম। স্বাভাবিক হতে কত সময় লেগেছে তা চিন্তাও করতে পারবেন না। তারপর ভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমার জীবনে ইরফান আসে। আমি ওই মেয়েদের মতো না, যারা একজনের বিরহে নিজের জীবন নষ্ট করে ভেঙে চুরে সব থামিয়ে দেয়। আই লাভ মাই সেলফ। তো আমি মুভ অন করেছি। আপনি নিশাকে ভালো না বাসলে, আমি ছাড়া কাউকে ভালো না বাসলে ফুফি কেন আমাকে বলেছিলেন আপনি নিশা নামের একটা মেয়েকে ভালোবাসতেন? জবা ফারিস চূড়ান্ত অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। দুজনার মনে একই প্রশ্ন, কিন্তু উত্তর যার কাছে জানতে চাইবে সে এই পৃথিবীতে নেই। জবার জীবনে আবার অনাকাঙ্ক্ষিত প্রশ্ন ঝড় আসলো। আবার ভিতরটা উথাল পাথাল হলো। তবে এবারের প্রশ্নের উত্তর কার কাছে খুঁজবে জানে না ও। আর এ প্রশ্নের উত্তর খুঁজে লাভই কি? জবা নিঃশব্দে প্রস্থান করলো। ফারিস হতভম্ব, বিস্মিত ভঙ্গিতে চেয়ে রইল। বেশ তো ছিল জবার প্রতারণা মেনে নিয়ে, ভালোই ছিল মনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে। এটা ভেবে ভালো ছিল জবা প্রতারণা করেছে। জবাকে ঘৃণা করতে না পারলেও একরাশ অভিমান, অভিযোগ পুষে রেখেছিল ওর প্রতি। এখন কি করবে ও? জবা ওকে ঠকায়নি, একথা জানার পর কিভাবে শান্তিতে থাকবে ও? কার কাছে জানতে চাইবে এ প্রশ্নের উত্তর? যার কাছে উত্তর ছিল সে দূরে, বহু দূরে। তবে কি ফারিসের জীবনের সবচেয়ে জরুরি প্রশ্নের উত্তরটা প্রশ্ন হয়েই থেকে যাবে সারা জীবন? খাদিজা ভয়ার্ত চোখে জবার দিকে তাকিয়ে আছে। জবাকে বেশ ভালো করেই চিনেও। প্রায় 5 বছর যাবৎ এ বাড়িতে আছেও। জানে জবার নেচার কেমন। জবার দুই পাশে বসে আছে ওর পোষা কুকুর হিটলার আর চেঙ্গিস খান।
এরা খুবই ভয়ঙ্কর প্রজাতির কুকুর। খাদিজা এদের প্রচন্ড ভয় পায়। ভুলেও কখনো কাছে যায়নি। জবার হাতে ওর পিস্তল। রুমাল দিয়ে সেটা মুছতে মুছতে বলল, আপা জানো, হিটলার আর চেঙ্গিস খান আমার এতটাই প্রভুভক্ত যে ওদের আমি বললে ওরা যে কাউকে হত্যা করতে পারবে। ওদের দাঁত দেখেছো? কাউকে ছিঁড়ে টুকরো করে খেতে ওদের বেশি সময় লাগবে না। আর আমার হাতের এই গানটা লাইসেন্স করা। আমি এটা দিয়ে আত্মরক্ষার জন্য কাউকে মারলে তার জন্য আমার শাস্তি হবে না। তাছাড়া আমার বাবার আর আমার প্রচুর টাকা। এদেশে টাকার জোরে বাঘেরও মুখ খোলানো যায়। তো এখন যা জিজ্ঞেস করব তার উত্তর সত্যি কথা বলে দিবেন। খাদিজা কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বলল, আচ্ছা, শুনলাম এই বুড়ো বয়সে আপনি নাকি পেট বাঁধিয়েছেন। তা বাচ্চার বাবা আপনার ধর্ম ভাই ইরফান নয় তো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা শুনলে মনে হয় সতীর মা মহাসতী, অথচ সবার অগোচরে পেট বাঁধিয়েছেন। কে বাচ্চার বাবা? আপনার সেই স্বামী যে চোরের মতো আসতো? খাদিজা মাথা নিচু করে ফেলল। জবা বলল, আপনার কাহিনী জানার আমার বিন্দুমাত্র আগ্রহ ছিল না, কিন্তু আপনি এ বাড়িতে আসার সপ্তাহখানেক পর থেকে আমি সব জানতাম। সব জেনেও আমি আপনাকে কিছু বুঝতে দেইনি। তখন আমার আপনাকে সত্যি অসহায় মনে হয়েছিল বলে। এখন কথা হচ্ছে, আপনি যার সাথে যা খুশি করুন গিয়ে, সেটা আমার দেখার বিষয় না। তবে এটা আমার বাড়ি, কোনো পতিতালয় নয় যে চোরের মতো দালালরা আমার বাড়ি এসে আমার বাড়ির মেয়েদের সাথে শুয়ে যাবে। আপনার অথর্ব স্বামীর প্রতি আপনার যখন এতই প্রেম, তখন তার কাছে গিয়ে থাকুন। আমার বাড়িতে আমি আর কোনো নোংরামি সহ্য করব না। খাদিজা কাঁপা কণ্ঠে বলল, আমার কথা শোনো। কোনো দরকার নেই। পুরো দুনিয়ার সামনে আপনি যে ধার্মিক হওয়ার নাটক করেন তা বন্ধ করুন। আর আগে নিজের নাম পাল্টে রাখুন। এত সুন্দর পবিত্র নামটা তো 12টা বাজিয়ে দিয়েছেন। আপনার সেই ভীতু কাপুরুষ স্বামীকে কল করুন, সে এসে আপনাকে নিয়ে যাক। এ বাড়িতে আমি আর কোনো রকম নোংরামও বরদাস্ত করব না। খাদিজা কান্না ভেজা কণ্ঠে বলল, ও আসবে না। কেন? যখন থেকে শুনেছে আমি আবার মা হব, তখন থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমার কলও রিসিভ করে না। জবা হেসে বলল, ভ্রমর মধুকে উড়াল দিয়েছে? এটা তো আগেই বোঝা উচিত ছিল। যে লোক রাতে চোরের মতো লুকিয়ে স্ত্রীর কাছে আসে, সে আর কত ভালো হবে। সে যদি সত্যি আপনাকে ভালোবাসতো বা আপনাকে আবার ফিরে পেতে চাইতো, তাহলে রাতে চোর লম্পটের মতো না এসে দিনের আলোয় এসে সবার সামনে আপনাকে নিয়ে যেত। সবাইকে এত জ্ঞান দেন, নিজের আবেগে জ্ঞান কাজ করেনি? নাকি শরীরে গরম বেশি ছিল? খাদিজা নিঃশব্দে চোখের জল ফেলতে লাগলো। জবা হাসলো, বিদ্রুপের হাসি। বলল, এখন ফ্যাস ফ্যাস করে কেঁদে লাভ নেই। কালকের মধ্যে বাড়ি থেকে বিদায় হবেন। কোথায় যাব আমি? যে লাঙে প্যাট বাঁধিয়েছে তার কাছে যান। ও তো আবার আমায় ধোকা দিয়ে পালিয়েছে। আর আপনার বড় মেয়েদের কি খবর? দীর্ঘশ্বাস ছাড়ল খাদিজা। বলল, একজন এবার এইচএসসি দিল, আরেকজন 10-এ পড়ে, ছোট ছেলেটা 5-এ পড়ে। তো তাদের কাছে যান। ওদের কাছে গিয়েও লাভ নেই। ওরাই তো ওদের দাদা দাদির উপর নির্ভর করে আছে। আমাকে কি তারা রাখবে? এসব লাঙের সাথে শোয়ার সময় মনে ছিল না? এখন যেখানে খুশি যান। আই ডোন্ট কেয়ার। প্লিজ জবা, আপনার স্বামী পরকিয়া করে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল 5 বছর আগে। ইরফান আপনাকে আমার বাড়ি নিয়ে আসলো, আমি আশ্রয় দিলাম। উপকারের ভালোই প্রতিদান দিলেন। যে মেয়েটা আপনাকে এত সম্মান করলো, যত্ন নিল, তার স্বামী দিনের পর দিন পরকিয়া করছে, সেটা জেনেও আপনি তাকে কিছু জানাননি। কাজটা কি ঠিক করেছেন? কি করিনি আপনার জন্য আপা? যখন যা চেয়েছেন দিয়েছি। আপনার সকল কথা মেনেছি। আপনার অসুস্থতায় আমি নিজ হাতে আপনার সেবা করেছি, অথচ আপনি আমার সাথে এমন করলেন। খাদিজা জবার পায়ের কাছে বসে বলল, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো বোন, আমি ইরফানকে অনেক বলেছি এ পাপ না করতে, এ পথ থেকে ফিরে আসতে, কিন্তু আমার কথা শোনেনি। ইরফানকে নিষেধ করার পাশাপাশি আপনার কি উচিত ছিল না আমাকে জানানো? হয়তো আগে থেকে জানলে ইরফান এতটা নোংরা হতে পারতো না। ওকে আগে থেকে আমি শিক্ষা দিয়ে ঠিক করতে পারতাম। এখন আমি কি করব? আপনার ধারণা এত কিছুর পরও ওর সাথে আমি সংসার করব? তুমি ওকে ছেড়ে দিবে? হাসলো জবা। বলল, এত সহজে না। সংসার না করার ছেড়ে দেওয়া দুটো আলাদা বিষয়। একই বাড়ি থাকলেই যে সংসার করতে হবে এমন নয়। তবে বেঁচে থাকতে ওকে আমি মৃত্যু যন্ত্রণা দিব। যে যন্ত্রণা আমি পাচ্ছি তার 100 গুণ ফিরিয়ে দিব। এত কথা আপনাকে কেন বলছি?
আপনি কালকের মধ্যে আমার বাড়ি ছাড়বেন। কোথায় যাব আমি? তা তো আমার বলার কথা না পা। আকাম করার আগে আপনার ভাবা উচিত ছিল আমাকে আর কয়টা দিন থাকতে দাও। আমি নিজের একটা ব্যবস্থা করছি। তুমি নিশ্চয়ই চাইবে না আমি বিপদে পড়ি। জবা ছোট্ট একটা দীর্ঘশ্বাস গোপন করে বলল, 1 সপ্তাহ। এর বেশি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা। সময়ের ব্যবধানে পরিচিত নিয়ম কানুন এবং বেঁচে থাকার গল্পগুলো পাল্টে যায়। সন্ধ্যার পর থেকে কথার শরীরটা প্রচন্ড খারাপ। বেশ কয়েকবার বমি করে নিস্তেজ হয়ে শুয়ে আছে। নিহাদ ওর পাশে বসে আছে। হঠাৎ কথার এত বমি হওয়ার কারণ কেউ ধরতে পারছে না। কথা চোখ বন্ধ করে শুয়ে আছে। নিহাদ পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কথা। খুব আস্তে করে কথা বলল। হুম। এখন কেমন লাগছে? একটু ভালো। আর একটু লেবুর শরবত দিব? না। তাহলে কিছু খাবে? না। হঠাৎ এত বমি করছো কেন? কথা নিশ্চুপ। প্রশ্নটা করে নিহাত কিছু সময় চুপ থেকে বলল, গত 2 মাস যাবৎ তোমার সাইকেল ঠিক নেই। কথা, আর ইউ প্রেগনেন্ট? কথা খানিকটা চমকে উঠল। তারপরও নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, না। টেস্ট করিয়েছিলে? হ্যাঁ। রেজাল্ট কি? নেগেটিভ। নিহাত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হসপিটালে গিয়ে একবার চেক আপ করাবে? কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। তাছাড়া তুমিই বলেছিলে গ্রাজুয়েশনের আগে বাচ্চা নিবে না। কদিন যাবৎ তোমার শরীরটা খারাপ লাগছে দেখে বললাম। কথা মনে মনে বলল, আমি তোমাকে বলবো না আমাদের সন্তানের কথা। একদম বলবো না। তোমাকে শাস্তি দিব, কঠিন শাস্তি। তোমাকে সেদিন জানাবো যেদিন এই ভ্রূণটাকে আমি অ্যাবর্শন করে ফেলে দিব। কোনো চরিত্রহীন লোক আমার সন্তানের বাবা হতে পারবে না। এ সন্তানকে আমি পৃথিবীতে আসতেই দিব না। কথা ঘুমাচ্ছে। নিহাদ ওর পাশে আতশো অবস্থায় বালিশে হেলান দিয়ে বসে ওর মাথায় হাত বুলাচ্ছে। কথা আজ নিহাদকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সন্ধ্যার পরও শরীরটা এত খারাপ হলো যে বলার মতো অবস্থায় ছিল না। কথার মাথায় হাত বুলাতে বুলাতে নিহাদ ওর মুখটার দিকে তাকালো। ছোট্ট একটা মুখ, উজ্জ্বল শ্যামলা গড়নের মেয়েটার চেহারায় রাজ্যের সব মায়া এসে ভিড় করে আছে। কথার চোখের পাপড়ি এতটাই ঘন যে নিচের দিকে তাকালে মনে হয় চোখ বন্ধ করে আছে। সচরাচর মেয়েদের চোখের পাপড়ি এত লম্বা আর ঘন হয় না। কথার চোখের পাপড়ি ঘন, ধনুকের মতো চিকন বাঁকা ভ্রুজোড়া। দেখলেই মায়া লাগে। গাল বেশি ফোলা না, আবার বেশি চুপসানোও না। একদম নিখুঁত সুন্দর। শরীরের যে অংশটা ঠিক যতটুকু হলে সুন্দর দেখায়, ঠিক তেমন দেখতে কথা। কথা লম্বাও বেশ, 5 ফুট 4 ইঞ্চি। নেহাত 5'10". নেহাত কি নিচু হয়ে কথার গালে চুমু খেয়ে বিড়বিড় করে বলল, কি দরকার ছিল এতটা মায়াবী হওয়ার? আমার মন তোমাতে এমন ভাবে পড়েছে যে তোমাকে হারিয়ে ফেলতে পারি ভাবতেই দমটা বেরিয়ে যাবার উপক্রম হচ্ছে। বুকের ভিতরটা ভেঙে চুরমার হচ্ছে। নিঃশ্বাসটাও গলার কাছে এসে আটকে যাচ্ছে। আমাদের সম্পর্কটা কি আদৌ আগের মতো স্বাভাবিক হবে? কথা হয়তো হবে না। আমি অন্যায়টাই তেমন করেছি, ক্ষমার অযোগ্য অপরাধ করেছি। তবু চাইবো তুমি আমায় ক্ষমা করে শুধু একটা সুযোগ দাও, যাতে করে আমি নিজেকে আবার আগের মতো ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। তুমি ক্ষমা না করলে আমি সত্যি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এমনিও আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। সারা জীবন অনুশোচনার আগুনে জ্বলে পুড়ে ছাই হব। তবুও তোমার একটু ক্ষমা সে আগুনে একটু হলেও পানির কাজ করবে। আমি সত্যি দুর্বল মনের পুরুষ। কথা সবসময় ভয়ে থাকি। কিছু মাস যাবৎ বেশি ভয়ে থাকতাম তোমাকে হারানোর। সে ভয়টাই আমাকে দিয়ে সবচেয়ে নোংরা কাজটা করিয়েছে। এখন বিভিন্ন উপায় মাথায় আসছে, কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেত। সেসব উপায় মাথায় আসছে, কিন্তু তখন আমার একদম মাথা ব্লাঙ্ক হয়েছিল। মনে হচ্ছিল আমি ব্যাটারি চালিত পুতুল, যার চাবিটা সিনথিয়ার কাছে। ও যেমন খুশি আমাকে নাচাচ্ছে। এখন মাথায় হাজারটা উপায় আসছে। ওর খারাপ পরিকল্পনা থেকে বাচ্চার এত এত পথ আসছে, অথচ তখন কোনো উপায় মাথায় আসেনি। এজন্য বোধহয় বলে, চোর গেলে বুদ্ধি হয়। আমার অবস্থাটাও তেমন হয়েছে। কথা প্লিজ তুমি আমাকে ছেড়ে যাবার কথা ভেবো না। কথা এতক্ষণ নিহাদের বিড়বিড় করে বলা সব কথাই শুনছিল। কথা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমাকে ছেড়ে যাব কিনা জানি না, তবে তোমাকে ক্ষমাও করব না। তোমাকে এমন শাস্তি দিব ইতিপূর্বে কোনো স্ত্রী তার স্বামীকে দিয়েছে বলে মনে হয় না। নিহাদ অসহায় চোখে কথার দিকে তাকালো। কথা অপর দিকে ঘুরেই বলতে লাগলো, খুব কি দরকার ছিল এমনটা হওয়ার? অন্য কোনোভাবে কি সিনথিয়াকে হ্যান্ডেল করা যেত না? তুমি শিক্ষক, অন্যকে বুদ্ধি বিতরণ করো, তবে তোমার মাথায় কেন এ সমস্যা সমাধানের বুদ্ধি আসলো না?
নিহাদ চুপ করে রইল। কথা বিছানা থেকে উঠে বাথরুমে গেল। চোখে মুখে বেশি করে পানির ঝাপটা দিয়ে বের হয়ে মুখ মুছল। তারপর টেবিলে রাখা এক গ্লাস পানি খেয়ে বলল, বারান্দায় যাবে? নিহাদ শুকনো মুখে বলল, চলো। বারান্দায় বেতের চেয়ারে দুজনেই চুপচাপ বসলো। কিছুটা সময় নীরবতায় কাটানোর পর কথা বলল, আজকের এই চাঁদনি রাতে তোমার আমার মাঝে দেয়াল না থাকলে বলতাম, নিহাদ চা খাবে? তোমার হাতে হাত রেখে কাঁধে মাথা রেখে চাঁদনি উপভোগ করতাম। তারপর তোমায় মুগ্ধময় ভালোবাসায় সিক্ত হতে চাইতাম। কিন্তু আফসোস, এমন স্বাভাবিক ভালোবাসার রাত আমাদের জীবনে আর আসবে কিনা আমি জানি না। নিহাদ মাথা নিচু করে বলল, তুমি চাইলে আবার সব স্বাভাবিক হবে। আমি স্বাভাবিক করব। হাসলো কথা, তাচ্ছিল্য ভরা সে হাসি। কিছুক্ষণ নীরবতায় কাটানোর পর কথা বলল, এখন বলো সিনথিয়া কি নিয়ে তোমাকে ব্ল্যাকমেল করছিল? আর কেমন ভাবে ব্ল্যাকমেল করছিল যে তুমি ওর সাথে বিছানায় চলে গেলে? নিহাদ ঢোক গিলল। তারপর বলল, তোমার শরীরটা কেমন লাগছে এখন? ভালো। এসব এখন বলা কি জরুরি? কেন? তোমার শরীরটা ভালো নেই, চিন্তা করো না। সেদিন তোমাকে আর সিনথিয়াকে ওই অবস্থায় দেখেও যদি সুস্থ থাকতে পারি, তবে আজ তোমার কথা শুনে সুস্থ থাকতে পারবো। আমার সহ্য শক্তি দেখে আমি নিজে অবাক। তোমাকে কি বলবো? তুমি বলো। নিহাদ তারপর কথাকে সব কথা খুলে বলল। নিহাদের কথা শুনে কথা এক ধ্যানে কিছুক্ষণ নিহাদের দিকে তাকিয়ে রইল। তারপর তাচ্ছিল্য কণ্ঠে হাসতে লাগলো। বেশ শব্দ করে হাসতে লাগলো। হাসতে হাসতে এবার কথা শব্দ করে কান্না করতে লাগলো। দুই হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। নিহাদ অসহায় চোখে তাকিয়ে রইল। কথা কান্না করতেই রইল। কান্না করতে করতে কথা নিহাদের টি শার্টের কলার চেপে ধরে বলল, তুমি এতটা বোকা কি করে হতে পারলে? কেন করলে আমার সাথে এমন? কেন ভাঙলে আমার বিশ্বাস? মানলাম প্রথমবার তুমি নিজের অবচেতন মনে ভুল করে ফেলেছিলে, কিন্তু তুমি বিষয়টা আমার সাথে শেয়ার করতে। আমি বিশ্বাস করে নিতাম। তোমাকে সিনথিয়ার হাত থেকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করতাম। তাও তুমি স্বইচ্ছায় কেন গেলে ওর কাছে? নিহাদের কণ্ঠ ভারী হয়ে গেল। আটকানো কণ্ঠে বলল, অনেকবার বলতে চেষ্টা করেছিলাম, আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছি, তুমি বোঝনি। এত বছর যাবৎ অন্ধের মতো তোমায় বিশ্বাস করেছি, তাহলে তোমার এ ধরনের কথা আকার ইঙ্গিতে কিভাবে বুঝবো? তোমাকে জিজ্ঞেসও করেছিলাম আমার কোনো ভুল ক্ষমা করতে পারবে কিনা। তুমি না বলেছিলে। তোমার এ ধরনের কথায় আমি ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে কি হলো? সবকিছু কি আগের মতো হলো? সেই তো সবকিছু খারাপের চেয়েও নিকৃষ্ট খারাপ হলো। নিহাদ মাথা নিচু করে রইল। কথা ফুঁফিয়ে উঠে বলল, আমি তোমাকে বললাম তোমার ভুল ক্ষমা করব না, অমনি তুমি মেনে নিলে আমার কথা। 4 বছরে এই চিনেছ তুমি আমায়, এই আস্থা তোমার আমার প্রতি, এই বিশ্বস্ততা তোমার আমাদের সম্পর্কের প্রতি। যদি সম্পর্কে আস্থা, বিশ্বাস, বিশ্বস্ততা নাই থাকে, তবে সেটা কেমন স্বামী স্ত্রীর সম্পর্ক? সেটা কেমন ভালোবাসার সম্পর্ক? নিহাদ, তুমি কেন বললে না? কথা কান্নায় ভেঙে পড়ল। অনেকটা সময় মুখ চেপে ফুফিয়ে ফুফিয়ে কাঁদল। কিছুক্ষণ পর কথা চোখ মুছে বলল, আসলে তুমি আমাকে কখনো বিশ্বাসই করনি। তোমার আমার সম্পর্কে কখনো বিশ্বাস, আস্থা, ভরসা ছিলই না। থাকলে তোমার সমস্যাটার কথাটা তুমি সর্বপ্রথম আমাকে জানাতে। তাতে আমি তোমায় ভুল বুঝি নাকি সঠিক বুঝি তার তোয়াক্কা করতে না। তুমি নিজের কাছে সৎ থাকতে, আমাদের সম্পর্ককে সৎ রাখতে। আর আমাকে সেসব কথা না বললেও অন্তত অন্য মেয়ের সাথে বিছানায় যেতে না। আসলে তোমারও একটা নতুন শরীরের দরকার ছিল। আমার শরীরটা তো এখন পুরাতন হয়ে গেছে। তাছাড়া আমি তো শ্যামলা, কালো, কিন্তু সিনথিয়া দুধের মতো ফর্সা, চেহারা সুন্দর, স্মার্ট, সব দিক থেকে পারফেক্ট। এমন মেয়েকে বেড পার্টনার করতে কোন ছেলে চাইবে না? তুমি ওর রূপে মুগ্ধ ছিলে, ও তো নিজেই পতিতা, তোমার সাথে শুতে চাইতো। তুমিও চান্স পেয়ে গেলে। চান্স পেলে কেউ তা হাতছাড়া করে? তুমিও হাতছাড়া করনি। কথার কথাগুলো নিহাদের যেমন খারাপ লাগছিল তেমন রাগ লাগছিল। নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, কথা তুমি লিমিটের বাইরে কথা বলছো। আমি বারবার করে বলেছি সেদিন কি হয়েছিল। তাছাড়া তুমি নিজ চোখে দেখেছো সব। সেদিন বেডে আমার কোনো ভূমিকা ছিল না। কথা তাচ্ছিল্য হেসে বলল, কে কেমন পারফরমেন্স করছে সেটা বিষয় না, মজা তোমরা দুজনেই নিছো। এমন তো নয় যে তোমার ইমোশন হয়নি। আচ্ছা, সেদিন প্রোটেকশন নিয়েছিলে নাকি কদিন পর সিনথিয়া বলবে তোমার বাচ্চা ওর পেটে? নিহাদ হতভম্ব হয়ে কথার কথা শুনছিল। কথা এত খোলামেলা কাঁচা কথা বলতে পারে, নিহাদের তার ধারণা ছিল না।
কথা আবার বলল, ও যখন থেকে তোমাকে ব্ল্যাকমেল করছিল, তোমাকে বলছিল তাকে বিয়ে করতে নয়তো পরকীয়া সম্পর্ক করতে, তোমার তখনই বোঝা উচিত ছিল ও কোন মাপের বেশ্যা। তুমি একটু চিন্তা পর্যন্ত করলে না? নাকি ওর রূপ দেখে তোমার ওকে একবার ভোগ করার ইচ্ছা জেগেছিল? নিহাদের এবার প্রচন্ড রাগ চেপে গেল। বারান্দায় রাখা টেবিলটার উপর জোরে ঘুষি মারল। টেবিলটা কাচের হলে হয়তো ভেঙে চুরমার হয়ে যেত। কাঠের টেবিল, ভাঙেনি। তবে টেবিলের উপর রাখা কাচের শোপিসটা পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কথাও রাগ করে জেদি কণ্ঠে বলল, এই রাগ আমার সাথে না দেখিয়ে সেদিন যদি সিনথিয়ার সাথে দেখাতে, তাহলে আজ তুমি আমার কাছে পিওর মানুষ হতে। লোকে বলে পুরুষ রাগে হয় বাদশা আর নারী রাগে হয় বেশ্যা। তবে তুমি কেন পুরুষ বেশ্যা হলে? খবরদার, পুরুষত্ব আমার সাথে দেখাবে না। যখন সিনথিয়ার সাথে দেখানোর ছিল তখন বিড়াল হয়ে গেছিলে কেন? অবশ্য পৌরসত্ব তো দেখিয়েছো বিছানায়। সিনথিয়া সেদিন তোমার বিছানার টাইমিং এর বেশ প্রশংসা করছিল। অবশ্য প্রশংসা তো করবেই। তুমি বিছানায় কতটা পারদর্শিতা আমার চেয়ে ভালো কে জানে। নিহাদ বেশ রাগ করে বলল, কথা, রাগে তুমি কি বলছো তুমি জানো না। বস্তির মেয়েদের মতো কথা বলছো। কথা রাগের মাথায় নিহাদের টি শার্টের কলার ধরে গায়ের জোরে টান দিল। টি শার্টের কয়েকটা বোতাম ছিঁড়ে নিচে পড়ে গেল। সেখান থেকে বেশ খানিকটা ছুলেও গেল। কথা দাঁতে দাঁত চেপে বলল, বস্তির লোকরাও কারো সাথে বিছানায় যাবার আগে হাজারবার ভাবে। তুমি একজন শিক্ষক হয়ে কেন ভাবলে না? বস্তির লোকেরা অর্থের অভাবে বস্তিতে থাকে, তাদের শিক্ষা দীক্ষা কম। হয়তো শিক্ষার অভাবে তাদের কথা বলার ধরন কিছুটা নিম্ন, কিন্তু তারা যখন তখন যে কারো বিছানায় যায় না। আমি বস্তির মেয়ে হলে তুমি যার সাথে বিছানায় গিয়েছিলে সে একজন পতিতা। পতিতাটা শুধু তোমার সাথেই শোয়নি, আরো কয়েকটা ছেলের সাথে শুয়েছিল। সেসব ছেলের সাথে এখনো তার সম্পর্ক চলছে। তাকে ছাড়ার চেষ্টা করছে পতিতাটা, কিন্তু তোমার কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স না পেয়ে নিজের সম্পর্ক ছাড়বে না। তুমি তাকে হ্যাঁ বললে সে তোমার হয়ে যাবে। যাও, গিয়ে পতিতাটাকে হ্যাঁ বলে দাও। অমন সুন্দর রমণী জীবনে পাবে না। দরকার হলে বিয়ে করে সারা জীবন নিজের কোলে বসিয়ে রাখো। রাগে নিহাদের শরীর কাঁপছে। ভাবলো এখানে থাকলে কথাকে উল্টাপাল্টা কিছু বলে ফেলবে, তাই ও রাগ করে সেখান থেকে চলে গেল। ও বুঝলো কথাকে এখন কিছু বলা না বলা সমান। এখন যাই বলবে কথা সেটা নিয়ে বাড়াবাড়ি করবে। নিহাদ রুমে গিয়ে বসে রইল। রাত 2টোর বেশি না বাজলে নিহাদ এতক্ষণে বাইরে চলে যেত। এত রাতে বাইরে যাওয়াটা ঠিক হবে না। তাছাড়া ওর বাবা মা দেখলে বিষয়টা ঠিক হবে না। তাই চুপ করে বিছানায় বসে রইল। রাগে কথার গা থেকে আগুন বের হচ্ছে। চুপ করে বারান্দায় দাঁড়িয়ে রইল। ও মনে মনে বলল, আমার এত রাগ লাগছে কেন? এত রাগ লাগার তো কথা না। আমি তো ঠান্ডা মাথায় নিহাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, তাহলে হুট করে এত রাগ চেপে গেল কেন? পরক্ষণে মনে পড়ল ওর শরীরে বর্তমানে ছোট্ট একটা প্রাণের বসবাস। তার কারণে শরীরের হরমোনে বড় ধরনের পরিবর্তন হচ্ছে, যে পরিবর্তন কথার ব্রেন সহজে নিতে পারছে না। হুটহাট রাগ চেপে যায়, হুট করে মন ভালো হয়ে যায়। এই কান্না পায় তো এই হাসি। এ সময় মেয়েরা সবচেয়ে বেশি কাছে চায় তার স্বামীকে। কথা সেটা তো পাচ্ছেই না, বরং নিহাতকে নিয়ে রাগে দুঃখে আধা পাগল হওয়ার মতো অবস্থা ওর। বারান্দায় চেয়ারে বসে শব্দ করে কাঁদতে লাগলো। এই সময় এত মানসিক চাপ, এত মানসিক ধকল নিতে পারছে না ও। মাথাটা তীব্র যন্ত্রণায় বোথা হয়ে আছে। কান্নার দরুন কথার বারবার হিসকি। কথা মনে মনে বলল, এত কষ্ট কেন হচ্ছে আমার? নিহাত তো বারবার বলছে কেন এসব হয়েছিল, তাও কেন আমার মন ওকে মাফ করতে পারছে না। কথার কান্নার বেগ বাড়তেই রইল। এমনি ওর মাথা ব্যথার সমস্যা, তার মধ্যে এত কান্নার দরুন ওর মাথা এত যন্ত্রণা হচ্ছে যেন ফেটে যাবে। দপদপ করছে মাথাটা। কথা মাথা চেপে ধরে কাঁদতে লাগলো। নিহাদ অনেকক্ষণ বসে রইল। কথার কান্না সহ্য করতে না পেরে ওর কাছে আসলো। দেখলো কথা বাইরের দিকে তাকিয়ে অনর্গল কেঁদেই যাচ্ছে। নিহাদ কথার হাত ধরে বলল, ঘরে চলো। কথা ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল। নিহাদ আবার হাত ধরল। কথা আবার ছাড়িয়ে নিল। এবার নিহাদ হাঁটু গেড়ে ফ্লোরে বসে কথার পা দুটো জড়িয়ে ধরে বলল, প্লিজ কথা, একটাবার ক্ষমা করে দাও। ভুল করেছি, পাপ করেছি, মহা অন্যায় করেছি। তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, তাও নিজেকে কষ্ট দিও না, প্লিজ কথা। নিহাত কথার পা জড়িয়ে ধরেছে। বিষয়টাও নিতে পারল না। বরাবরই বাঙালি মেয়েরা স্বামীর ক্ষেত্রে একটু বেশি আবেগী। কথাও তার বিপরীত নয়।
কথা নিজ হাঁটু গেড়ে বসে নিহাদকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। নিহাদের কপালে, গালে, চোখে অসংখ্য চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি তোমায় প্রচন্ড ভালোবাসি, সবার চেয়ে বেশি ভালোবাসি। যতটা ভালোবাসি কষ্টটাও ততটা হচ্ছে। বিশ্বাস করো, তোমাকে ক্ষমা করার চেষ্টা করেছি, কিন্তু এত দ্রুত এত সহজে ক্ষমা করতে পারবো না আমি। নিহাদ কাঁদতে কাঁদতে বলল, তোমার আমাকে ক্ষমা করতে হবে না। তুমি আমাকে যত খুশি শাস্তি দাও, তাও নিজেকে সুস্থ রাখো। দুজনই দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর নিহাদ দাঁড়িয়ে কথাকে কোলে তুলে নিল, কপালে চুমু এঁকে ভিতরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেও শুয়ে ওকে বুকের মাঝে জড়িয়ে নিল। অনেকক্ষণ কান্না করার কারণে কথা কিছুক্ষণ পর পর কেঁপে কেঁপে উঠছে, আর নিহাদ আরো ভালোবেসে ওকে বুকের মাঝে জড়িয়ে নিচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে নিজেকে ঠিক করছে জবা, সাজাচ্ছে আয়োজন করে, খুব যত্ন করে সময় নিয়ে। এমনিতেও কম সুন্দরী নয়ও, তবু মার্জিত সাজ ওর ব্যক্তিত্বকে আরো আকর্ষণীয় করে তুলেছে। জবা আজ আকাশের রঙে সেজেছে, হালকা নীল শাড়ি, শাড়ির পাড়ে চিকন করে সোনালি পালসের কাজ করা, এক হাতে দামি ঘড়ি, অন্য হাতে হীরার দুগাছা চুড়ি, নাকে জলজল করছে হীরার ছোট্ট চিকন নথ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চুল খোলা, শরীরে উপচে পড়া সৌন্দর্য আর চোখে প্রখর আত্মবিশ্বাস। ওর চোখে যেন আগুন জ্বলছে, যে আগুনেও দোষীদের জ্বালিয়ে ভস্ম করে দিবে। আয়নায় নিজেকে দেখে বাঁকা হেসে বলল, ইরফান ভেবেছিল আমি ভেঙে পড়ব, কিন্তু ও জানে না আমি ভেঙে পড়ার দলে না, ভেঙে ফেলার দলে। আমি ভাঙিনি, আমি বদলেছি। আমি ভেঙে পড়িনি, হিসাব রাখা শুরু করেছি। ভুল মানুষকে ভালোবাসা পাপ না, কিন্তু সেই ভুলের শাস্তি না দেওয়া পাপ। সবাই ক্ষমা করে না, কেউ কেউ হিসাব রাখে। আমি হিসাব রেখেছি এবং শাস্তিও দিব। চায়ের মগ হাতে ইরফান দাঁড়িয়ে আছে ওর গোলাপ বাগানে। জবা বাড়িনি, কিছুক্ষণ আগে বেরিয়েছে। জবাকে এত চমৎকার লাগছিল যে ইরফান নতুন করে ওর প্রেমে পড়েছে আজ। কিন্তু জবা ওকে বিশ্বাস করবে না, সে বিশ্বাসও ভেঙে দিয়েছে। ইরফান মনে মনে বলল, একবার ভেবেছিলাম আমার প্রতারণা জানলে ও ভেঙে পড়বে, কাঁদবে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম ও জবা। শি ডিডন্ট ক্রাই, শি প্লান্ট। কিন্তু ওর পরিকল্পনা ধরতে পারছি না। এখনো আমাকে এ বাড়িতে রেখেছে সম্পত্তি থেকে বেদখল করা কিংবা শারীরিক আঘাত করার মূল পরিকল্পনা নয়। ওর মূল পরিকল্পনা আরো ভয়াবহ। বিয়ের আগে ওকে আমি চিনতে ভুল করেছিলাম। যদি জানতাম সহজ সরল মুখের পিছনে এক ভয়ঙ্কর বাঘিনী লুকিয়ে আছে, তাহলে আমি কখনো বিয়ে করতাম না। ও শুধু চালাক নয়, ভয়ঙ্করও বটে। ওকে টেক্কা দেওয়া আমার মতো কয়েকটা ইরফানের কাজ নয়। এখনই নিজেকে কেমন হেরে যাওয়া মানুষ মনে হচ্ছে। আমি কি আদৌ কখনো জবার সাথে বুদ্ধিতে জিততে পারবো? হ্যানা বসে আছে সিনথিয়াদের বাড়ির বসার ঘরে। কিছুক্ষণ আগে ও এসেছে। ওকে দেখে সিনথিয়ার মা নীলুফা বেগম বললেন, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? এই তো, আল্লাহ রাখছে কোনো রকম। হ্যানা ভদ্রমহিলার দিকে তাকিয়ে বেশ চকিত হলো। সিনথিয়া তার এই রূপগুণ পেয়েছে হয়তো, কিন্তু চরিত্র পায়নি। এত সুন্দরী মহিলার চোখের নিচটা কুচকুচে কালো হয়ে আছে, চোখে মুখে বিমর্ষতা আর কষ্টের ছাপ। এগুলো যে তার ছোট মেয়ের কারণ বোঝা যাচ্ছে। হ্যানা তার দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনার এই অবস্থা কেন? শরীর ঠিক আছে তো? দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, আর শরীর, বেঁচে আছে এই অনেক। ও, সিনথিয়ার কোনো খবর জানেন? না, আর জানতেও চাই না। তুমি ওর খোঁজে আসলে যেতে পারো। আমি ওর খোঁজে আসিনি, এসেছি আপনাদের আমানত ফেরত দিতে। বুঝলাম না। সিনথিয়া যেদিন আপনাদের বাড়ি ছাড়ে সেদিন আমার বাসায় গিয়েছিল। তারপর আমার সাথেও কিছু বিষয় নিয়ে ঝামেলা হয়। তখন ও ওর ব্যাগপত্র রেখে চলে যায়। পরে আমি ব্যাগ খুলে অনেক গয়না ও টাকা পাই। এসব দেখে বুঝতে পেরেছিলাম আপনাদের, তাই নিয়ে এলাম। সরি, এতদিন বিভিন্ন ঝামেলায় আমি আসতে পারিনি। ফস করে একটা নিঃশ্বাস ফেললো নীলুফা বেগম। বলল, ভেবেছিলাম আর পাবো না, কিন্তু তুমি বড় উপকার করলে মা। তুমিও তো রাখতে পারতে। পরের জিনিসে লোভ করা আমার বাবা মা শেখায়নি আমাদের। এতদিন আমার ভাইটা খুবই অসুস্থ ছিল, সে কারণে আসতে পারিনি। আপনাদের কারো ফোন নাম্বারও জানতাম না যে কল করে বলবো। তোমার তো এক্সপ্লেনেশন দিতে হবে না মা। এসব পাওয়ার আশা আমরা ছেড়ে দিয়েছিলাম, তারপরও পেয়েছি, তাতেই খুশি। তুমি বসো, আমি চা নাস্তা নিয়ে আসি। আজ না আন্টি, আমার কাজ আছে, আসি। আচ্ছা। হ্যানা চলে যেতে নীলুফা আনমনে চোখের জল মুছল।
তার মেয়েটা কতগুলো মানুষের জীবন নষ্ট করেছে। মন্ত্রী এহসান সাহেবের স্ত্রী রত্না আজ মিরাজের সাথে পালিয়ে গেছে। মন্ত্রী সাহেব তাকে খুঁজতে লোক পাঠিয়েছে সারা শহরে। সাথে জবার বাড়ি আসলো তিনি নিজে। তার ধারণা রত্নাকে পালানোর জন্য জবাই সাহায্য করেছে। জবার বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন তিনি। কিছুটা ভীত লাগছে তাকে। কয়েকদিন আগেই জবা ডিএসপির নাক ফাটিয়েছিল কোনো কারণে। যে মেয়ে ডিএসপির নাক ফাটাতে পারে তার কাছে মন্ত্রী কিছু না। জবা এহসান সাহেবকে দেখে বলল, জি বলুন মন্ত্রী সাহেব। আমার স্ত্রী রত্না কোথায়? সরি, আমি কি করে বলবো? আমার সাথে তার কি সম্পর্ক? গত 1 মাসে রত্না 3বার আপনার সাথে দেখা করেছিল। তো তো আপনি কিছু জানেন? মন্ত্রী সাহেব, কিছুদিন আগে আমি মেগাস্টার শাকিব খানের সাথে দেখা করেছি। এখন যদি আপনি আমাকে শাকিব খান কার সাথে ডেটিং চ্যাটিং করে তা তো আমি বলতে পারবো না, রাইট? লাস্ট ইয়ার আমি আমেরিকা গিয়ে হলিউড সুপার হিরো ক্যাপ্টেন আমেরিকা মানে ক্রিস ইভান্সের সাথে দেখা করেছিলাম, হাগ করেছিলাম। শুনেছি তার ডজনখানি গার্লফ্রেন্ড আছে। এখন আপনি আমাকে তাদের কথা জিজ্ঞেস করলে নিশ্চয়ই আমি বলতে পারবো না। আপনার ওয়াইফ আমার সাথে দেখা করতে এসেছিল বলেই যে আমি জানবো সে কোথায়, এটা তো কথা না, তাই না? এহসান সাহেব চুপ হয়ে গেলেন। জবার সাথে তিনি কথায় পারবেন না জানেন। এই মেয়েটার সামনে তার নিজেকে খুব হেয় প্রতিপন্ন মনে হয়। কেমন পাহাড়ের মতো অটল, ঝর্ণার মতো নির্ভীক। কথার তেজে যে কাউকে দাবিয়ে রাখতে পারে। এহসান সাহেব খানিক হতাশ ভঙ্গিতে জবার বাড়ি থেকে বের হলেন। তিনি নিজেও জানেন জবা সবকিছুই জানে, কিন্তু জবা কেন রত্নাকে পালাতে সাহায্য করেছে তা তিনি বুঝতে পারছে না। ঘরের বাইরে বের হতেই দেখলো ইরফান ভিতরে ঢুকছে। মাত্রই অফিস থেকে ফিরেছে ইরফান। মন্ত্রী সাহেবকে দেখে বলল, হ্যালো স্যার, হাউ আর ইউ? বিরস মুখে এহসান সাহেব বলল, গুড। তুমি? অলসো গুড। তোমার সাথে কথা আছে এখন? হ্যাঁ, চলেন বাগানে বসি। বিশাল বাগান, অনেক ফুল এবং ফল গাছ সেখানে। ইরফানের হাজারো খারাপ অভ্যাসের মধ্যে একটা ভালো অভ্যাস হলো ও গাছ খুবই পছন্দ করে। বাড়ির প্রতিটি কোণা ও ফুল ফলের গাছ দিয়ে ভরিয়ে ফেলেছে। বাগানে পাতা চেয়ারে বসে ইরফান ভিতরে কল করে চা দিতে বলে বলল, বলুন স্যার, কি বলবেন? জবা চৌধুরীকে কন্ট্রোল করার কোনো উপায় জানো? ফিচেল হেসে ইরফান বলল, তাকে কন্ট্রোল করার প্রয়োজন আপনার কেন পড়ল? আমার স্ত্রী পালিয়ে গিয়েছে। কোথায় গেছে আমি জানি না। চা চলে আসলো। চায়ে চুমুক দিয়ে ইরফান কিছুক্ষণ চুপ করে রইল। ঠোঁটের কোণে রহস্যময় হাসি। এহসান সাহেবের মনে হলো সে হাসিতে তাচ্ছিল্য ভরা। তাকে বিদ্রূপ করছে ইরফান। বলল, তুমি এমন করে আমার দিকে তাকিয়ে হাসছো কেন? এমনি। মন্ত্রীদের বউ পালিয়ে যায় আজ প্রথম শুনলাম। খবরদার বিদ্রূপ করবে না। আমি তোমার ওয়াইফকে খানিক ভয় পেল, তোমাকে ভয় পাই না। আবারও হাসলো ইরফান। বলল, পাবেন, খুব ভয় পাবেন। আপনার ওয়াইফ তো আপনার হিসাব রক্ষক মিরাজের সাথে পালিয়েছে, তাই না? খানিক চমকালো এহসান সাহেব। একথা তো বাইরের কারো জানার কথা না। তিনি এবং তার সেক্রেটারি ব্যতীত এ কথা তো কেউ জানে না। তার মানে ইরফান চৌধুরী কিছু না কিছু জানে। তুমি কিভাবে জানলে? সেটা আপনার জানার বিষয় না। তবে তারা আর এদেশে নেই। ইউরোপের কোন এক শীতল দেশে হানিমুন করছে টোনাটনি। আপনি তাদের টিকিটিও ছুঁতে পারবেন না। আর তার গর্ভের সন্তানও আপনার নয়, সে বাচ্চা মিরাজের। এটা তো আপনার এতক্ষণে জানার কথা। ক্রোধিত হয়ে এহসান সাহেব বলল, এত কিছু জানো, তাহলে নিশ্চয়ই তোমরা ওদের হেল্প করেছ। জানা এক বিষয়, আর হেল্প করা আরেক বিষয়। সেদে কচু কে খায়? সেদে মন্ত্রীর সাথে লাগতে যাওয়া শখ আমার নেই। আপনি নিচের ঘরের খবর রাখেননি তা আপনার দোষ। বাই দ্য ওয়ে, কত টাকা নিয়ে গুল হয়েছে? 8 কোটি। ইরফান এবার শব্দ করে হাসলো। বলল, এবার তো তারা আরামসে বাকি জীবন কাটাতে পারবে। কোন দেশে গেছে? জানি না, এজন্যই বয়স দেখে বিয়ে করতে হয়। আপনার এক পা কবরে। আপনি বিয়ে করছেন যুবতী মেয়ে। যুবতী মেয়ে ট্যাকেল দেওয়া কি এত সহজ? তাও যদি ফিজিক্যালি ফিট হতেন। ফিজিক্স বলতে আপনার যা দেখি তা একটা 8 মাসের ভুঁড়ি আর চকচকে টাক। একবার হসপিটালে গিয়ে নিজের স্পার্ম কাউন্টিং করাবেন, দেখবেন বাচ্চা সত্যিই আপনার না। বেশি টাকা খরচ করে ডিএনএ টেস্ট করাতে হবে না। এহসান সাহেব মাথা হেঁট করে উঠে গেলেন। তাকে অপদস্থ করে ইরফানের বেশ ভালো লাগলো। এই লোক ওকে অনেক জ্বালিয়েছে। আজ তাকে খোঁচা মেরে কথা বলে ইরফানের বেশ লাগছে।
তবে এহসান সাহেব কি এত সহজে জবাকে ছেড়ে দিবে? ইরফান চায়ের কাপে শেষ চুমুক দিয়ে নিজে নিজে বলল, সবাইকে তার স্থান দেখানোর সময় হয়েছে। জবাকেও বোঝাতে হবে আমায়ও যত কাঁচা খেলারই ভাবছে, ততটা কাঁচা খেলারই আমি নই। এতদিন ওকে ভালোবাসার কারণে ওর সকল অন্যায় মুখ বুজে সহ্য করেছি, আর নয়। টাইম টু গেট ব্যাক ইরফান। ভিতরের ঘুমন্ত শয়তানটাকে জাগ্রত করো। জবাকে বুঝিয়ে দিতে হবে আমিও ওর চেয়ে কম না। ঝুল বারান্দায় দাঁড়িয়ে জবা ইরফানের দিকে তাকিয়ে রইল। মনে মনে ছক কাটছে ইরফানকে নিয়ে নেক্সট স্টেপের। ইরফান বারান্দায় জবাকে দাঁড়িয়ে থাকতে দেখে স্মিত হাসল। জবার মুখ গম্ভীর, তবে জবাকে দেখে ইরফান বেশ মুগ্ধ হলো। আর জবা ছাই রঙের শাড়ি পরেছে, এ রঙেও যে কাউকে এত সুন্দরী লাগতে পারে ইরফান জানতো না। ইরফান জানলে জবাকে ভালোবেসে খুব সুখী একটা জীবন কাটাতে পারত, কিন্তু কুকুরের স্বভাব গুয়ে মুখ দেওয়া। ও সেটা করে সব হারিয়েছে। ভিতরে আসতেই যারা ইরফানকে জড়িয়ে ধরল। ইরফান বলল, হাই প্রিন্সেস। হ্যালো বাবা। হাউ ইজ ইউর ডে সুইটহার্ট? ইটস গুড। খেয়েছো? নো, এখন খাবো। তুমি নুডলস খাবে বাবা? ইয়েস প্রিন্সেস। তার আগে আমাকে ফ্রেশ হতে দাও। ওকে। ইরফান রুমে চলে গেল। সিনথিয়ার বিষয়টা জবা জানার পরে ওরা আলাদা রুমে থাকছে। ইরফান ফ্রেশ হয়ে রুমে ফিরে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। আগে যখন ও গোসলে যেত জবা তখন ওর কাপড় বিছানায় সাজিয়ে রাখত, পাশের টেবিলে গরম ব্ল্যাক কফি ঢেকে রাখত। গোসল করে বের হলে খালি গিয়ে ইরফানকে জড়িয়ে ধরত, বলতো গোসলের পর ওকে জড়িয়ে ধরতে জবার সবচেয়ে বেশি ভালো লাগে। অথচ আজ কতদিন যাবৎ জবা ইরফানের সাথে কথা পর্যন্ত বলে না। ইরফান ফ্রেশ হয়ে ছাই রঙের একটা শার্ট পরল। ইচ্ছে করেই করলো এটা। নিচে নেমে দেখলো জবা টেবিলে বসে নাস্তা করছে। যারার খাওয়া প্রায় শেষ, অথচ জবা ইরফান বাড়ি থাকাকালীন কখনো একা খাবার খেত না। ইরফান নিচে নেমে যারাকে বলল, মামুনি, আমার জন্য ওয়েট করলে না যে? আমি অপেক্ষা করছিলাম, কিন্তু মাম্মি বলল কারোর জন্য অপেক্ষা করা মানে ওয়েস্ট অফ টাইম, সময় নষ্ট করা নাকি খুবই খারাপ। জবা বলল, যারা তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ। ওকে, রুমে গিয়ে পড়তে বসো, কিছুক্ষণ পর তোমার নিউ টিচার আসবে। ওকে। যারা চলে গেল। দূরে সিনথিয়া দাঁড়িয়ে এতক্ষণ ওদের দেখছিল। জবা ইচ্ছে করে চায়ের কাপ ফেলে দিয়ে বলল, সিনথিয়া, জায়গাটা পরিষ্কার করো। সিনথিয়া পরিষ্কার করতে আসলে জবা ইচ্ছাকৃতভাবে পানির গ্লাস ওর গায়ে ঢেলে দিল। নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল সিনথিয়া। মনে মনে জবাকে ভয়ঙ্কর সব বৎসনা করতে লাগলো। ইরফান ওসব দেখেও না দেখার ভান করে রইল। সিনথিয়া জায়গাটা পরিষ্কার করতে জবা আবার সেখানে চা ফেলল। সিনথিয়া বিরক্ত হয়ে বলল, আপনি এমন কেন করছেন? জবা শুধু তাকালো সিনথিয়ার পানে, তাতে ওর ভেতরটা ভয়ে জমে গেল। বিড়বিড় করে বলল, হাতি গর্তে পড়লে চামচিকা তো লাথি মারে। জবা হেসে বলল, কে হাতি আর কে চামচিকা? আমার তো তোমাকে নর্দমায় থাকা কালো পোকার মতো মনে হয়। সিনথিয়া আর কোনো কথা বলল না। কদিন যাবৎ জবা ওর সাথে ভয়ঙ্কর সব আচরণ করে। বাড়ির অন্য সকল কাজের লোকদের পরিবারের সদস্যদের মতো মানলেও ওকে নিতান্তই তুচ্ছ-তাচ্ছিল্য করে, যেন ও এখানের কেনা দাসী। সিনথিয়া শুধু এখানে কয়েকটা মাস থাকতে চায়, তারপর হাতে কিছু টাকা আসলে চলে যাবে। ও টিউশনি খোঁজার চেষ্টাও করেছিল, দুটো টিউশনি পেয়েও ছিল, কিন্তু পরে তারা ফোন করে না করে। কারণ জানতে চাইলে দুজন বলেনি। একজন বলল, তোমাকে বাচ্চা পড়াতে রাখলে তুমি না আবার বাচ্চার বাবাকে পড়ানো শুরু করো। সিনথিয়া বুঝতে পারলো এটা কার কাজ। ও আর উচ্চবাচ্য করলো না, সাথে এটাও বুঝে গেল বাইরে গিয়ে কাজ করা ওর হবে না। ও এখন নতুন পরিকল্পনা করছে, সেটা বাস্তবায়নের কাজ অলরেডি শুরু করে দিয়েছে। রাত 2টো। অদ্ভুত ভয়ঙ্কর হাসির শব্দে সিনথিয়ার ঘুম ভাঙল। এমনি ফ্লোরে ঘুমায় বলে ওর ঘুম হয় না, তার উপর এমন হাসিতে ভয়ে হাড্ডি পর্যন্ত কাঁপছে। হাসির শব্দটা বিকট, হা 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 হা। হাসির শব্দ শুনে টিকলি বলল, শয়তানটা আজ আবার ঘরে এসেছে। ওকে আজ জবে করে খাবো। ভয়ার্ত কণ্ঠে সিনথিয়া বলল, এমন করে হাসছে কে? আর বলবেন না চিটার আপা, থুরি, টিচার আপা। এটা তো বাড়ি না, চিড়িয়াখানা। সব রকম পশু পাখি আছে। এখন হাসছে ব্লু নামের একটা তোতা পাখি। হারামজাদা মানুষের মতো কথা বলে, রাত বিরাতে এমন শয়তানের মতো হা হা করে হাসে। প্রথম প্রথম কদিন তা আমি সেই ভয় পেতাম। এখন ওটাকে বাইরের ঘরে রাখা হয়। আজ মনে হয় যারা নিয়ে আসছে, সারা রাত এমন ঘরে ঘুরবে আর হা হা করে হাসবে। দাঁড়ান, শয়তানটাকে তাড়াচ্ছি। সিনথিয়া ফস করে নিঃশ্বাস ফেলে বলল,
এবারের পাখিটা পর্যন্ত আমাকে জ্বালানোর সুযোগ ছাড়ে না। ওহ গড, হেল্প মি! এই জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ দাও। টিকলি দরজা খুলে দেখলো ব্লু দরজার সামনে দাঁড়িয়ে, গায়ে শার্ট পরা। টিকলি নাক কুঁচকে বলল, বড় লোকের বিরাট কারবার, একটা পাখি তার গায়ে এত সুন্দর জামা। টিকলি ব্লুকে হাতে নিতে ব্লু বলল, তিতলি, তিতলি। আমার নাম টিকলি, ছাগল। ও, তুই তো ছাগল না। চল, তোরে তোর ঘরে দিয়ে আসি। ব্লু তিতলি বলছে আর হা হা করে হাসছে। সিনথিয়া পাখিটার দিকে তাকিয়ে বলল, রং গ্রে আর নাম রাখছে ব্লু, ফাজলামি সব এই ঘরেই চলে। দোতলায় তাকিয়ে দেখলো ইরফান যে ঘরে থাকে সেখানে লাইট জ্বলছে। সিনথিয়ার মনে কুবুদ্ধির উদয় হলো। ও বাঁকা হেসে দোতলায় গেল, ইরফানের দরজায় টোকা দিল। ইরফান তখন অফিসের কিছু কাজ করছিল। এত রাতে দরজায় টোকা পেয়ে ভাবলো জবাই এসেছে হয়তো। খানিক খুশি হলো, খুশি মনে দরজা খুলেই মুখের হাসি মিয়ে গেল। সিনথিয়া দাঁড়িয়ে, ঠোঁটের কোণে বাঁকা হাসি। ইরফান কিছু বলবে এর আগে সিনথিয়া ওকে ঠেলে ভিতরে ঢুকিয়ে পাগলের মতো ওর ঠোঁটে চুমু খেতে লাগলো, খুলতে লাগলো শার্টের বোতাম। কিছু মুহূর্তের জন্য ইরফানও ভুলে গেল জবার কথা। সিনথিয়াকে জাপটে ধরে ওর কামিজ টেনে খুলে ফেললো। তারপর কিছু একটা মনে পড়তেই ঠেলে সিনথিয়াকে সরিয়ে দিল। ও খানিক অবাক হয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, কি হলো, থামলে কেন জান? ইরফান ফোন বের করে জবার রুমে সেট করা গোপন ক্যামেরা চেক করলো। জবা কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এটা জবার ছোটবেলার অভ্যাস। এসি টেম্পারেচার 13 ডিগ্রি করে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়ও। ইরফান জবাকে ঘুমাতে দেখে আবার সিনথিয়াকে কাছে টানলো। একে অপরকে জোকের মতো লেপ্টে ধরল। দুজন যেন কিছু পাওয়ার আশায় পাগল, কিছু খুঁজছে দুজন, হয়তো অন্তত শারীরিক সুখ। অস্থিরতায় ঘামছে দুজনই। কম্বলের তলে ফোনে ওদের এসব নোংরামো দেখে মুখ চেপে কাঁদছে জবা। সিনথিয়াকে এ বাড়িতে রাখার পর থেকে জবা ভাবতো হয়তো সিনথিয়াকে আর পাত্তা দিবে না ইরফান। এতদিন এতটুকু আশা ছিল ইরফান আর সিনথিয়ার সাথে ঘনিষ্ঠ হবে না, কিন্তু ওকে ভুল প্রমাণ করে দিল ইরফান। ইরফানকে আরেক দফা পরীক্ষা করতে ও সিনথিয়াকে বাড়িতে রেখেছিল। জবা জানে ইরফান ওর রুমে ক্যামেরা সেট করেছে, কিন্তু ইরফান জানে না জবা বহু আগে থেকে এবাড়ির প্রতিটি কোণায় অসংখ্য গোপন ক্যামেরা সেট করে রেখেছে। জবা নিজের রুমে অনেকগুলো ক্যামেরা লাগিয়েছে। সে কারণে জানে ইরফান ওর রুমের পশ্চিম কোণায় পেন্টিং এ ক্যামেরা লাগিয়েছে। ও জানে ইরফান ওকে খেয়াল করবে, সে কারণে ঘুমের ভান ধরে কম্বল মুড়ি দিয়ে ফোনে দেখছে নিজের সবচেয়ে প্রিয় মানুষটা কি করে অপ্রিয় হয়। জবার চোখ থেকে যেন অশ্রু নয়, রক্ত ঝরছে। হৃদয়ে হওয়া ক্ষতর আঘাতে দমটা আটকে আসছে। জবার স্থির থাকতে পারল না, উঠে গেল রুম থেকে, গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল। এত রাতে জবাকে বাইরে বের হতে দেখে দারোয়ান বলল, মা, কোথায় যাচ্ছ? আটকানো কণ্ঠে জবা বলল, জরুরি কাজ আছে কাকা, একটু পর আসছি। অনেকক্ষণ পূর্ণ গতিতে উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালালো। তারপর এক স্থানে থেমে পাগলের মতো কাঁদতে লাগলো। পুরো পৃথিবীর সামনে নিজের শক্ত আবরণ বজায় রাখলো। একাকিনী জবা তা পারে না, পারছে না, চাইছেও না। পাগলের মতো কাঁদলো অনেক সময়। কেন ইরফান আবার করলো এমন? কুকুরের লেজ কখনো সোজা হয় না। জবা তো ভেবে নিয়েছিল অনুশোচনা করলে একসময় ও ওকে ক্ষমা করে দিবে, আর কিছু না হোক, যারার জন্য হলেও ক্ষমা করবে। এখন ক্ষমা করার প্রশ্নই ওঠে না। অজর ধারায় কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে একসময় গাড়িতে ঘুমিয়ে পড়ল। হাঁপাচ্ছে সিনথিয়া ইরফান উভয়ই। ইরফান বলল, উফ, অনেকটা দিন পর শরীর হালকা লাগছে। এতদিন যেন জ্যাম হয়েছিল। শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে সিনথিয়া বলল, কেন, তোমার ওয়াইফ দেয় না? ও তোমার মতো বেহায়া মেরুদণ্ডহীন নয়। তোমার মতো ওর শরীরে এত ক্ষুধাও নেই। তুমি আমায় অপমান করছো। এসব শব্দ তো তোমার জন্য কমপ্লিমেন্ট হওয়ার কথা জান। সিনথিয়া ছড়ানো কাপড়গুলো উঠিয়ে গায়ে জড়িয়ে বলল, আমার কিছু টাকা দরকার। তোমার সার্ভিস চার্জ? হোয়াট? নয়তো আমি তোমায় কেন টাকা দিব? আমি তো নিজে তোমায় ডাকিনি। তুমি আমার কাছে এসেছ, ঝড়ের মতো আমার উপর আছড়ে পড়েছ। তো আমি কেন টাকা দিব? নয়তো আমি জবাকে আজ রাতের কথা বলে দিব। বলো, সে তোমার কথা বিশ্বাস করবে কিভাবে ভাবলে? জানি, তাকে বলা না বলা সমান। তবে আমার কিছু জিনিস লাগবে।
তার জন্য টাকার প্রয়োজন। কত? আপাতত 1000-20 হলেই হবে। আমার কাছে নেই। তুমি মজা করছো? না। জবা আমার সব কার্ড ব্লক করে দিয়েছে, আমার পার্সোনাল অ্যাকাউন্ট পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এখন আমার কাছে যা টাকা আছে তা দিয়ে আমাকে খুব হিসাব করে কাজ করতে হচ্ছে। সামনের কাজে আমার অনেক টাকা লাগবে, তো তোমাকে এত টাকা দেওয়া সম্ভব নয়। কম তো দেইনি এতদিন। যা দিয়েছো সব তোমার ওয়াইফ নিয়ে গেছে। উল্টো 7,40,000 টাকা তাকে আমার দিতে হবে। তুমি টাকাটা তাকে দিয়ে আমাকে মুক্ত করার ব্যবস্থা করো। আমি এমন ভাবে আর থাকতে পারছি না। ইরফান বিছানা থেকে উঠে ট্রাউজার পরে দরজা খুলে সিনথিয়াকে বলল, গেট আউট। কেউ দেখার আগে বের হয়ে যাও। সিনথিয়া মনে হলো কেউ ওকে ব্যবহার করে অপ্রয়োজনীয় বস্তুর মতো ছুঁড়ে ফেলেছে, কিন্তু সিনথিয়ার পরিকল্পনা অন্য কিছু। আপাতত কদিন ও নিজ থেকে ইরফানের কাছে আসবে। ইরফানের একটা অংশ নিজের মাঝে ধারণ না করা পর্যন্ত ওর পরিকল্পনা সফল হবে না। জবার ইরফান চৌধুরীকে তো এত সহজে ছাড়বে না। সিনথিয়া রহস্যময় হেসে চলে গেল। ইরফান লম্বা সাবান নিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, ভালো সেক্সের পর ঘুম ভালো হয়। পাখির কিচিরমিচির কলরবে ঘুম ভাঙল জবার। তখনও সূর্য ওঠেনি, তবে পূব আকাশে রক্তিম আভা দেখা দিচ্ছে। সূর্য উঠবে, পৃথিবী আলোময় করবে করবে করছে, তবে জবার জীবন যেন ডুবে যাচ্ছে অন্ধকারে। জবা অনেক ভেবেও কুল কিনারা করতে পারছে না ইরফানের জন্য কি শাস্তি বরাদ্দ করবে। কিছু বুদ্ধি এসেছিল মাথায়, কিন্তু এখন সেসব প্রয়োগ করা বৃথা মনে হচ্ছে। এত কিছুর পরও যখন ইরফান সিনথিয়ার কাছে গেছে, তার মানে ইরফানের মনে জবার জন্য কোনো অনুভূতি আর অবশিষ্ট নেই। জবা বলল, ও যখন আমার ভালোবাসাকে সম্মান করে না, আমি কেন ওর সম্মানের খেয়াল রাখবো? ওর জন্য ভয়ানক অসম্মান অপেক্ষা করছে। তার আগে ওকে আমি ছাড়বো না। কার কাছে যাব যে আমার বুদ্ধিগুলোর ফাঁক ফোকর ধরিয়ে দিবে? জবা গাড়ি নিয়ে সোজা ওর বাবার বাড়ি আসলো। গাড়ি থেকে নামার পূর্বে রুমাকে কল করে বলল, রুমা। জি আপা। যারা উঠলে ওকে তৈরি করে স্কুলে নিয়ে যাও, আমি একটা জরুরি কাজে এসেছি। আবারও বলছি, তুমি ওকে তৈরি করবে। সিনথিয়া যেন ভুলে ওর কাছে যেতে না পারে। আচ্ছা। আর ওই বান্দিটা উঠলে ওকে বলবে বাড়ির প্রতিটি বাথরুম সুন্দর করে যেন পরিষ্কার করে। আচ্ছা। কল কেটে রুমা টিকলির দিকে তাকিয়ে বলল, টিকলি, তুই কি কিছু জানিস? কি? সিনথিয়া আগে যারাকে পড়াতো, সে এখন কেন এবারের কাজের লোক? আর যারার আশেপাশেও ওকে কেন যেতে দেয় না? এতদিন সঠিক জানতাম না, তবে কাল রাতে সব আইডিয়া করেছি। কি? ইরফান সারা সিনথিয়া আপার মধ্যে অবৈধ সম্পর্ক চলে। তুই কি করে জানলি? কাল রাতে দেখেছি আমি সিনথিয়া আর ইরফান ভাইজানকে নোংরামি করতে। বলিস কি? হ্যাঁ, দুজন সে কি চুম্মা চারটি দিল একজন আরেকজনরে। তারপর কি হয় তা তো জানেনি। সিনথিয়া রুমে এসে রাতে গোসলও করছে। রুমা হতবম্ব হয়ে বলল, জবা আপার মতো বউ থাকতেও কেউ আরেক বিডির কাছে যেতে পারে? সেটাই তো, ভাবেন একবার। আর বেড়াজাত কুত্তাজাত, জায়গায় বেজায়গায় মুখ দেওয়া অগ স্বভাব। আমার স্বামীটারে দেখোসনি? কুত্তাটায় আমারে ছেড়ে আরেকটারে নিয়া ভাগছিল। সে আমি না হয় গরিব ঘরের মেয়ে, দেখতেও ভালো না, কিন্তু জবা আপা কি নেই তার? এত ধনী, এত সুন্দরী, যোগ্যতার স্বামী এমন করছে, ভাবতে পারিস? অবশ্য দোষ জবা আপার। ইরফান ভাইজান তো খয়রাতের বাচ্চা ছিল। সেই খয়রাতিকে আপা কোথা থেকে কোথায় নিয়ে গেছে। ছোট লোক হঠাৎ করে সব পেলে হুঁশ থাকে না, কি করবে? হারামজাদা মাগিবাজি শুরু করছে। জবা আপার জায়গায় আমি হলে গুলি করতাম। আমিও। এখন আমাদের দুজনার একটাই কাজ, জবা আপা যা বলে তা শোনা। যারার খেয়াল রাখতে হবে, ওই ভুসকি সিনথিয়া যাতে যারার কাছেও যেতে না পারে। ঠিক, দেখা যাবে বাচ্চাটার কোনো না কোনো ক্ষতি করে বসবে। সিনথিয়া আড়মোড়া ভাঙতে ভাঙতে রান্নাঘরে আসলো। নবাবের বেটির মতো বলল, আজ নাস্তায় কি আছে? রুমার এত রাগ উঠল। টিকলি তো বলে উঠল, গু খাবেন? সিনথিয়া নাক সিটকে তাকিয়ে বলল, হোয়াট? আরে সাগর পায়েস। সকালে মিষ্টি? এগুলো তো জবা আপা, জারা মা আর স্যারের জন্য। আপনার জন্য পান্তা ভাত আর মরিচ পোড়া। খাইলে খান, নয়তো কাজে লেগে পড়ুন। আমাকে পরোটা বানিয়ে দাও। টিকলি বলল, রাঙা ভুসকি বেডি কয় কি? আপনারা আমাকে কাজের লোক হিসেবে রাখছে জবা আপা। আপনি সেটা খাইবেন যা আমরা দিমু। এখন যান,
খেয়ে ঘরের সবগুলো বাথরুম পরিষ্কার করুন। জবা আপার হুকুম। অসম্ভব, আমি বাথরুম পরিষ্কার করতে পারবো না। সে জবা আপাকে বললেন, আমি এখনই তোমাদের স্যারকে বলছি। ঠিকরি মুখ ভেঙচি কেটে বলল, যান, বলেন গিয়া, নালিশ দিয়া বালিশ পান। ইরফান কেবল ঘুম থেকে উঠে দরজা খুলল, দেখলো সিনথিয়া দাঁড়িয়ে। ইরফান হাই তুলে বলল, সকালে তুমি আমার রুমের সামনে কেন? আমার দিনটাই খারাপ করে দিলে। জবা আমাকে বাথরুম পরিষ্কার করতে বলেছে। তো করো, আমি কি করব? আর জবাকে জবা ম্যাডাম বলে সম্বোধন করবে। তুমি কিছু বলবে না? জবার বাথরুম পরিষ্কার করে বেলি ফুলের ঘ্রাণওয়ালা যে স্প্রে আছে সেটা করবে। জবা সেটাই পছন্দ করে। নাও গেট লস্ট। ইরফানের মুখের উপর দরজা বন্ধ করে দিল। সিনথিয়া থ মেরে দাঁড়িয়ে রইল। ইরফানের কাছে কোনো পাত্তা না পেয়ে নাক মুখ কুঁচকে বাথরুম পরিষ্কার করতে লাগলো। মনে মনে বলতে লাগলো, এখন আমি ইরফানকে কিছুই বলবো না, জাস্ট 2 মাস যেতে দাও, তারপর ইরফান আর জবার অবস্থা আমি 12টা বাজাবো। জবা সোজা আসলো ওর বাবার বাড়ি। ভিতরে ঢুকে ওকে দেখে খানিক অবাক হলেন জয়নুল আবেদিন আর ওর মা জুই সুলতানা। জুই সুলতানা বলল, এ কি রে, রাতের কাপড় পরে এখানে? আর এত সকালে? এখনো তো সূর্য ওঠেনি। জবা শক্ত করে মাকে জড়িয়ে ধরল। মানুষের কষ্ট হলে মাকে জড়িয়ে ধরতে পারলেই বোধহয় শান্তি লাগে। জুই অনুভব করলো জবা কাঁদছে। জবার গরম অশ্রু তার কাঁধ ছুঁয়ে যাচ্ছে। তিনি জবাকে ধরে বলল, সোনা মা, মা কি হয়েছে তোর? জবার মন চাইলো মাকে জড়িয়ে ধরে কাঁদে, কিন্তু সেটা কি আদৌ উচিত হবে? পাশ থেকে ভারী পুরুষ কণ্ঠে একজন বলল, কেঁদে নে জবা, মাকে জড়িয়ে ধরে কাঁদলে কষ্ট কমে। মামা মামিকে সব খুলে বল। জবা তাকিয়ে দেখলো ফারিস। বুঝতে পারলো না এত সকালে ও এখানে কি করছে, কিন্তু অত কিছু ভাবার সময় নেই জবার। ও মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো হু হু করে, যেন এতদিনের সকল কষ্ট কান্নার জলে ভাসিয়ে দিবে। জবা খুব আস্তে করে বলল, মা, আমি হেরে গেছি। ভালোবাসার মানুষকে নিজের সাথে বেঁধে রাখার যুদ্ধে আমি হারান হেরে গেছি। উদ্বিগ্ন হয়ে জয়নুল আবেদিন ও জুই সুলতানা বলল, কি হয়েছে মা পাখি? বল সোনা, কিসের কষ্ট তোর? তোকে হারানোর সাহস কার হলো? জবা কাঁদতে রইল অনর্গল। ফারিস চুপ করে দাঁড়িয়ে রইল। কাল রাতে বিশেষ জরুরি কিছু কাজে ফারিস জয়নুল আবেদিনের কাছে এসেছিল। কাজ সারতে সারতে রাত 1টার বেশি বাজলে ওকে আর যেতে দেয়নি। ফজরের নামাজের পর জবাকে বিষণ্ণ মুখে ভিতরে ঢুকে মাকে জড়িয়ে কাঁদতে দেখি ফারিস পড়ে ফেলেছিল জবার মনোভাব। বুঝে গিয়েছিল আজ আবার ইরফান জবাকে কষ্ট দিয়েছে। অনেকক্ষণ পর জবা ধাতস্থ হলো। তারপর খুলে বলল বাবা মায়ের কাছে সকল কথা। সব শুনে আর আগে জয়নুল আবেদিন তার বন্দুক নিয়ে রেডি হলেন ইরফানকে মারার জন্য। এত বড় সাহস তার মেয়েকে ধোকা দেয়। জবা তাকে থামিয়ে বলল, না বাবা, শাস্তি তো ওকে কেবল আমি দিব, আর এমন শাস্তি যা ওকে সারা জীবন ভোগাবে। ওকে আমি শেষ করব না বাবা, ওকে আমি ধ্বংস করব। তোমরা এখন কিছু করবে না, ওকে বুঝতেও দিবে না, তোমরা সব জানো। আমার এখন কেবল ফারিস ভাইয়ের হেল্প লাগবে। জবা তাকালো ফারিসের দিকে। ফারিসও চেয়ে রইল ওর চোখের পানে। কখনো কখনো নীরবতা কথা বলে। চোখের দৃষ্টি মনের ভাষা পড়ে নেয়। মুখের বুলি তখন গইন, কিন্তু নীরবতা অকপটে সকল সত্যি বলে যায়। ফারিসও যেন জবার না বলা সকল কথা বুঝতে পারছে। মনে মনে বলল, ভালোবাসা না পেলেও মানুষ বাঁচে, কিন্তু প্রতারণা মানুষকে বদলে দেয়। কেউ কাঁদে আর কেউ হয়ে ওঠে ভয়ঙ্কর। জবার চোখ বলে দিচ্ছে ও হয়ে উঠেছে ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। জবা মনে মনে বলল, খেলা শুরু হয়েছে ইরফান। তুমি ভাবছো খেলা তোমার হাতে, কিন্তু এখানে তুমি কেবলই শিকার আর আমি শিকারী। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কফি মগ নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে জবা। এই সাত সকালে প্রকৃতি কেমন রুক্ষ। শীতের শেষে পাতা ঝরার এই মৌসুমে প্রকৃতি যেন রুক্ষতায় কাঁদছে। এই ভোরবেলা তো প্রকৃতির মুখে হাসি নেই। শীতের শেষ প্রহরে ঝরে পড়া পাতাগুলোর মতোই নিঃশব্দ কষ্ট ছড়িয়ে আছে চারপাশে। হাওয়া বয়ে যায়, কিন্তু তাতে প্রাণ নেই, শুধু শুষ্কতার দীর্ঘশ্বাস। শীতবিদের ক্লান্তি আর পাতা ঝরা নিঃসঙ্গতায় প্রকৃতি আজ কেমন নির্জীব। গাছগুলো দাঁড়িয়ে আছে, অথচ তাদের ভেতরে যেন একরাশ শূন্যতা। ভোরের আলো এসে ছুঁয়ে গেল, প্রাণ জাগেনি প্রকৃতির। পাতা ঝরার বিষণ্ণতায় যেন নিজের ভেতরে ডুবে আছে
রুক্ষ আর নিঃসঙ্গ, ঠিক জবার মনের মতো। জবার হাতে থাকা কফি কখন বরফ শীতল পানি হয়ে গেছে সেদিকে খেয়াল নেই ওর। কিছু ভাবছেও, ভেবেই চলছে অনর্গল অথবা অনর্থক। ফারিস এসে জবার এ অবস্থা দেখে নিচে গিয়ে আবার দুমগ কফি আনলো। জবার হাতের কফিটা নিল। ধ্যান ভাঙলো জবার, বলল, মগটা নিলেন যে? হট কফি, সে কখন কোল্ড কফি হয়ে গেছে খেয়াল আছে? এই নে গরম কফি। জবা তপ্ত গরম কফিতে বেখেয়ালে চুমুক দিয়ে জিভ পুড়ল জবার। অসাবধানতায় কফি ছলকে হাতেও পড়ল, মগও হাত থেকে পড়ে গেল। ফারিস দ্রুত টেবিলে থাকা পানির গ্লাস দিয়ে হাতে পানি ঢালল, পানি খেতে বলল। তারপর জবার হাত ধরে বলল, বার্ন জেল কোথায়? আমার রুমে, চল। ফারিস খুব যত্ন করে জবার হাতে জেল লাগিয়ে বলল, খুব জ্বলছে। ভিতরটা যেখানে জ্বলে পুড়ে ছাই, সেখানে হাতের এই জ্বলনে জ্বলছে না। ফারিস আর ওর কথার প্রত্যুত্তরে করল না, মনোযোগ দিয়ে জেল লাগাতে লাগলো। জবার জ্বলছে, ভীষণ জ্বলছে ওর হৃদয়টা। হু হু করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু ফারিসের সামনে কাঁদতে ইচ্ছা করছে না। তাতে ফারিস হয়তো ওকে দুর্বল ভাববে। জবার মনের গোপন কথা খুব সহজে পড়ে নিল ফারিস। বলল, কাঁদতে মন চাইলে কাঁদতে পারিস, আমি তোকে তাতে দুর্বল ভাববো না। মনের কষ্ট মনে লুকিয়ে কাঁদতে না পারা আমার মধ্যে দুর্বলতা। জবা যেন এই কথার অপেক্ষায় ছিল। দুহাতে মুখ ঢেকে অনেকক্ষণ কাঁদলো। জবা যতক্ষণ কাঁদলো ফারিস ততক্ষণ ওর পাশে স্থির হয়ে বসেছিল। কোনো সান্ত্বনা দেয়নি, কোনো মহান বাণীও শোনায়নি। ও শুধু জবার সাথে থেকেছে, জবাকে এটা বুঝিয়েছে ও সবসময় ওর সাথে আছে। জবা স্বাভাবিক হওয়ার পর ফারিস বলল, এত কিছুর পরও সিনথিয়াকে কেন তোর বাড়ি রাখলি? এ দোষ কিছুটা তোর উপর বর্তায় না নাকি? আমি ইরফানকে শেষ আরেকটা পরীক্ষা করতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম ক্ষমা করলে বা সুযোগ পেলেও আবার আমার বিশ্বাস ভাঙে কিনা। মনের কোণে কিঞ্চিত আশা ছিল আর আমায় ধোকা দিবে না। সে আশাও শেষ হয়ে গেল। আর সিনথিয়া ইরফান যা করেছে তার শাস্তি দিতে হলে ওদের আমার চোখের সামনে থাকতে হবে। কি শাস্তি দিবি ওদের? সিনথিয়াকে কি শাস্তি দিব তা ভেবে ফেলেছি, ভেবে পাচ্ছি না ইরফানকে কি শাস্তি দিব। ওর অনেক দুর্বল পয়েন্ট থাকলেও কোনোটাই ওর বিপক্ষে এত সহজে ব্যবহার করা যাবে না। শিয়ালের মতো ধূর্ত, হায়নার মতো হিংস্র। ওকে একটা আঘাত করলে ও তার তিনটা ফিরিয়ে দিবে। তাহলে ওকে একটা দুটো আঘাত করে পরাস্ত করা যাবে না, ওকে একসাথে এত বেশি আঘাত করতে হবে যে কোনোটার প্রতিক্রিয়া কিভাবে দিতে হবে তা ভাবারই সময় না পায়। ও প্রতিক্রিয়া করার আগে আমরা আবার ওকে আঘাত করব। একসাথে কয়টা আঘাত সহ্য করবে ও? একটা একটা করে ক্রমান্বয়ে রয়ে সয়ে আঘাত করলে ওর তা সয়ে যাবে। ও তোর এথিক্স বুঝে যাবে। কিন্তু একসাথে যখন সকল আঘাত আসবে তখনও দিশেহারা হবে, ভাবনা লোপ পাবে, কাউন্টার করার সময় সুযোগ পাবে না, একই সাথে শেষ হয়ে যাবে। জবা খানিক সময় মৌন থেকে বলল, গুড আইডিয়া। ইরফানের সবচেয়ে দুর্বল পয়েন্ট কি, সেখানে আঘাত আগে কর। তাহলে ও আগেই ভেঙে পড়বে। সেই ভাঙনে তুই একসাথে অনেক আঘাত করবি, দেখবি ও শেষ হয়ে গেছে। সেটা সম্ভব নয়। বুঝলাম না, ওর সবচেয়ে দুর্বল পয়েন্টে আঘাত করা সম্ভব নয় কেন? ইরফানের সবচেয়ে দুর্বল পয়েন্ট যারা, কিন্তু যারাকে টার্গেট করে কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। যারা কেবল ইরফানেরই নয়, আমারও সবচেয়ে বড় উইক পয়েন্ট। ফারিস কিছুক্ষণ চুপ থেকে বলল, ইরফানের আর কেউ প্রিয় নেই? না, জীবিত বলতে ওর তেমন কোনো আত্মীয় নেই। ওর রক্ত বলতে এখন কেবল যারাই আছে। যারাকে ওর থেকে দূরে নিয়ে গেলেও কষ্ট পাবে না? পাবে, অনেক কষ্ট পাবে, কিন্তু যারা অনেক কষ্ট পাবে। আমি চাই না আমাদের সম্পর্কের খারাপ প্রভাব যারার উপর পড়ে। তুই কি সারা জীবন ইরফানের সাথে থাকবি? অসম্ভব। তাহলে বিচ্ছেদ হলে যারা ইরফানের সাথে থাকবে? কখনো না। আমার মেয়ে ওর সাথে থাকলে ওর মতো বিবেকহীন হবে, আমি তা কখনোই চাই না। তাহলে যারাকে আগে থাকতে তেমন করে তৈরি কর, ওকে মানসিকভাবে স্ট্রং করে তোল। ওর বাবার সত্যিটা ধীরে ধীরে ওর সামনে আন। যখন ও বুঝতে পারবে ওর বাবা কেমন, তখন এমনি ইরফানের কাছ থেকে দূরে চলে যাবে। আর সেটাই ইরফানের সবচেয়ে বড় শাস্তি হবে। যারা এখন এত ছোট, ওর মনে নেগেটিভিটি ঢুকাতে চাই না আমি। সত্যি কখনোই নেগেটিভিটি হয় না, বরং ওর থেকে সত্যি লুকিয়ে। ইরফানের থেকে তুই আলাদা হলে তখন ও বড় হয়ে নিশ্চয়ই প্রশ্ন করবে, কেন ওর বাবাকে ছেড়েছিলি?
সে প্রশ্নের উত্তর তখন কিভাবে দিবি? তার চেয়ে এখন থেকে ওকে সত্যিটা জানালেও ছোটবেলা থেকে মেন্টালি স্ট্রং হবে, আর ইরফান ওর মন ঘোরাতে পারবে না। ও ছোট, খুব ছোট। 8 বছরের বাচ্চা যথেষ্ট বুঝদার এবং ম্যাচিওর আমার মতে। আমার ফিরনাস, কিন্তু জানো আমার পালিত ছেলে। ছোটবেলায় আমি কেন দত্তক নিয়েছিলাম তা কিন্তু ও জানে। ওকে আমি নিজ থেকে আগেই বুঝিয়ে বলেছি। বাইরের কারো থেকে জানলেও হার্ট হতো বেশি, কিন্তু আমি আমার মতো বুঝিয়ে বলার পর সুন্দর বুঝেছে। যারার ক্ষেত্রেও তার বিপরীত নয়। ও বাইরের কারো থেকে তোদের সম্পর্কে জানলে ওর তখন দিশেহারা হয়ে যাবে। তোকে হয়তো ভুল বুঝবে, কিন্তু তুই বুঝিয়ে বললে ঠিক বুঝবে। তখন তোকে সাপোর্টও করবে। কিন্তু এ বিষয়ে ওর সাথে আমি কথাই বা বলবো কি করে? ধীরে ধীরে ওকে ক্রমান্বয়ে বোঝাবি, একসাথে নয়, আকার ইঙ্গিতে বোঝাবি, যাতে ও মনে কষ্ট না পায় এবং বুঝতেও পারে। জবা ভাবলো এটাই হয়তো ঠিক হবে, এতে যারাও ভালো থাকবে, ওর কাছে থাকবে, আর ইরফানেরও শাস্তি হবে। তবে জবা যে কাজ করার কথা এখন ভাবছে, ইরফান তা অলরেডি করা শুরু করেছে। খাবার টেবিলে যারাকে কোলে নিয়ে ইরফান ওকে খাইয়ে দিতে দিতে বলল, মাম্মা, আমি দূরে গেলে তুমি থাকতে পারবে? তুমি কোথায় যাবে বাবা? আগে বলো থাকতে পারবে কিনা। কখনো না। মাকে ছাড়া থাকতে পারবে না? যদি তোমাকে কখনো কেউ বলে তুমি শুধু বাবা বা মা, যে কোনো একজনকে বেছে নাও, তখন কাকে নিবে? কে বলবে? আচ্ছা, মা যদি তোমাকে বলে আমাকে ছেড়ে তার কাছে থাকতে, তুমি থাকবে? তোমাকে ছেড়ে কেন থাকতে বলবেন মা? আমরা তো একসাথে থাকবো। আমি তোমাকে আর মাকে দুজনকে ছাড়া কখনো থাকতে পারবো না। আচ্ছা ধরো, তোমাকে যদি বলে তোমার বাবার সাথে থাকতে পারবে না, তাহলে তাকে কি বলবে? আমি মাকে বোঝাবো, সে যাতে একসাথে থাকে তেমন করেই বোঝাবো। আমি তো তোমার ছাড়া থাকতেই পারবো না। গুড, এটাই শুনতে চেয়েছিলাম। এখন চলো তোমাকে স্কুলে দিয়ে আসি। মা আজ এত সকালে কোথায় গেছেন? জরুরি কাজ ছিল তার। ইরফান যারার হাত ধরে ভাবলো জবাকে এখন মেন্টালি ব্রেকডাউন করার একটাই মাধ্যম, সে হলো যারা। আবার জবার বিশ্বাস অর্জন করে জবার সব হাতে নেওয়ার জন্য যারাকে মাধ্যম বানাতে হবে। নাস্তা করে ইরফান যারাকে নিয়ে স্কুলে গেল। যাওয়ার আগে টিকলিকে বলল, তোমার ম্যাডাম আসলে আমাকে কল করতে বলো, তার ফোন বন্ধ। টিকলি মাথা কাত করে সম্মতি জানালো। এ লোকটাকে এখন ওর অসহ্য লাগছে, ভয়ও লাগছে। মনে হচ্ছে নর্দমার কীট, যার চারপাশ থেকে গন্ধ ছড়াচ্ছে। জবার মতো স্ত্রী ছেড়ে যে সিনথিয়ার মতো তৃতীয় শ্রেণীর মেয়ের কাছে যেতে পারে, তাকে ভয় পাওয়াটা স্বাভাবিক। কবে না আবার এবারের কাজের লোকদের উপর নজর দিয়ে বসে। ইরফান যেতেই সিনথিয়া টেবিলে বসে নাস্তা খেতে লাগলো। বসা আর খাওয়ার ভঙ্গি এমন যেন ও এবারের মালিক। টিকলে তা দেখে রাগে গা জ্বলে গেল। মনে মনে সিনথিয়াকে খানকি বেশ্যা বলে ভর্ৎসনা করতে লাগলো এবং বেশ রাগী কণ্ঠে বলল, আপনি জবা আপার চেয়ারে বসছেন কেন? তাচ্ছিল্য হেসে সিনথিয়া বলল, চেয়ারে কারো নাম লেখা আছে নাকি? হ আছে, এটা জবা আপার চেয়ার। তার চেয়ারে অন্য কারো বসা মানা। আপনি উঠেন। আর বাড়ির কাজের লোকদের খাবার টেবিল তো রান্নাঘরেই আছে। আমি এবাড়ির কাজের লোক নই, কদিন পরেই বুঝতে পারবে। টিকলি বুঝতে পারলো কাল রাতের পর সিনথিয়ার সাহস অতিরিক্ত বেড়েছে। ও ভেবেই নিয়েছে জবা আসলে আজ সব বলবে। যারা স্কুলের সামনে দাঁড়িয়ে আছে জবা। স্কুল ছুটি হতে এখনো বেশ কিছু সময় বাকি আছে। ও গাড়ি থেকে বের হয়ে দাঁড়ালো। শীতের শেষে দুপুরের এই রোদটা গায়ে বেশ বসে যায়। শীতের দুপুরে রোদের মতো মিঠা রোদ না, বরং গা জ্বালানো তপ্ত রোদ। সামনে বিশাল ক্যাফেটেরিয়া। দুপুরের এই সময়টায় জায়গাটা কেমন অচেনা লাগে। ভিড় নেই, কোলাহল নেই, শুধু ফাঁকা টেবিল আর চেয়ারের সারি। যেন একটু আগে পর্যন্ত হাসি আড্ডায় ভরা জায়গাটা হঠাৎ করে নিঃশব্দ হয়ে গেছে। কাছের দরজার ওপাশে দেখা যায় দু একজন কর্মচারী ধীর গতিতে কাজ করছে। কোথাও একটা কফির হালকা গন্ধ ভেসে বেড়াচ্ছে, কিন্তু তাতে কোনো টান নেই, বরং একটা নির্জনতার অনুভূতি বাড়িয়ে দেয়। রোদের তাপে কাচের দেয়াল ঝলমল করছে, আর সে আলোয় ক্যাফেটেরিয়ার ভেতরটা আরো বেশি ফাঁকা, আরো বেশি নিরাবেগ মনে হচ্ছে। যেন জায়গাটা নিজে অপেক্ষা করছে ছুটির ঘন্টা বাজলে আবার প্রাণ ফিরে পাবে বলে।
জবা কিছুক্ষণ তাকিয়ে রইল। এত বড় জায়গা, অথচ এই মুহূর্তে কত নিঃসঙ্গ। ঠিক ওর নিজের মনের মতো, বাইরে শক্ত, ভেতরে ফাঁকা। ফস করে একটা নিঃশ্বাস ফেলে জবা ভিতরে ঢুকে বসল। ওকে দেখিয়ে ওয়েটার স্বাগতম জানিয়ে বসতে বলল। আজ সকালে জবা নাস্তা করেনি, পেট ক্ষুধার জানান দিচ্ছে। ও রেড ভেলভেট পেস্ট্রি আর ব্ল্যাক কফি অর্ডার করলো। এই ক্যাফের পেস্ট্রি খুবই বিখ্যাত। জবা এক চামচ পেস্ট্রি মুখে দিয়ে চুপ করে বসে রইল। সত্যি অনেক বেশি সুস্বাদু এই পেস্ট্রি, কিন্তু মন ভালো না থাকলে মিঠা খাবারও অসহ্য লাগে। অথচ মিষ্টি খাবার ওর মন ভালো হওয়ার অন্যতম কারণ। ক্যাফের বাইরে কিছু সুবিধাবঞ্চিত শিশু ফেলনা বোতল প্লাস্টিক কুড়াচ্ছে। জবা এদের জন্য সবসময় কিছু করার চেষ্টা করে। ওর মনে হয় পৃথিবীর সব সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করতে পারলে ভালো লাগবে। আর কিছু না হোক, মৌলিক চাহিদা পূরণ করতে চায়। আগে নিজে এসব কাজ মাঠে নেমে করত, কিন্তু ইরফানের প্রতারণার পর মেন্টালি এতটা ভেঙে পড়েছে যে প্রতি মাসে নির্দিষ্ট অ্যামাউন্টে টাকা পাঠিয়ে দেয়। জবা ওয়েটারকে বলে বাচ্চাগুলোকে ভিতরে ডাকতে বলল। খুব ভয়ে বাচ্চাগুলো ভিতরে আসলো। জবা সবাইকে কেক আর জুস দিতে বলল। বাচ্চারা যখন খাচ্ছিল, জবা তখন বিল মিটিয়ে আবার স্কুলের গেটের সামনে গেল। স্কুলে ছুটির ঘন্টা বাজলো। কিছুক্ষণ পর যারা বের হলো, বিষণ্ণ মুখ, চোখ ভর্তি পানি টলমল করছে। জবা ওর কাছে গিয়ে বলল, কি হয়েছে যারা? তোমার মুখ এমন কেন? চোখে পানি কেন? আমার ফ্রেন্ড এসা আমার সাথে চিট করেছে। কি নিয়ে চিট করেছে মা? গত কদিন যাবত আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, একসাথে বসতাম, আমরা একে অপরের জন্য বেঞ্চে জায়গা রাখতাম। গতকাল রাইমা ওকে ক্যাডবেরি দিয়েছে, তখন থেকে ওরা নাকি বেস্ট ফ্রেন্ড। এসা বলেছে আমার সাথে আর চলবে না। রাইমা ওকে রোজ চকলেট দিবে, সে কারণেও রাইমার সাথে চলবে। জবা হেসে বলল, মা, তোমার এমন বন্ধুর প্রয়োজনই বা কেন যে সামান্য একটা চকলেটের লোভে তোমাকে ছেড়ে যায়? যে বন্ধু সে সবসময় পাশে থাকে, সে তুমি তাকে চকলেট দাও বা না দাও। সত্যিকারের বন্ধুত্বে কখনো বিনিময় হয় না মা, তা নিঃস্বার্থ হয়। নিশ্চয় তুমি এমন কোনো বন্ধু পাবে যে চকলেটের লোভে নয়, বরং তোমাকে ভালোবেসে বন্ধুত্ব করবে। এমন কাউকে নিশ্চয়ই পাবে। এখন বাড়ি চলো। গাড়িতে উঠে চকলেট পেস্ট্রির বক্স দেখে যারা জিজ্ঞেস করলো, এগুলো কার মা? তোমার। ইয়ে, আই লাভ ইউ মা। আমি এখন খাবো? নো, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাবে। ওকে। গাড়ি চালাতে চালাতে জবা যারাকে বলল, যারা? জি মা। যারা চিট করে তারা কি ভালো? মোটেও ভালো না। তুমি কি আর এসার সাথে মিশবে? নো। কেন? কারণ সে সামান্য চকলেটের লোভে আমায় ছোট করেছে, চিট করেছে। কেউ যদি এসার চেয়েও খারাপ কিছু করে আমাকে চিট করে, তাহলে কি আমার তার সাথে থাকা ঠিক হবে? মোটেও না। এসা যেমন সামান্য একটা চকলেটের জন্য তোমাকে কষ্ট দিয়েছে, তেমনি আমার একটা বন্ধু খুবই সস্তা একটা জিনিসের জন্য আমাকে খুব আঘাত করেছে, চিট করেছে, কষ্ট দিয়ে আমাকে শেষ করে দিচ্ছে। আমার কি তার সাথে বন্ধুত্ব রাখা ঠিক হবে? একদম না মা। তুমি তাকে শিক্ষা দিবে এবং তার সাথে সকল বন্ধুত্ব শেষ করে দিবে। তুমি কি আমাকে সাহায্য করবে? অবশ্যই মা। তোমার সিনথিয়া মিসকে তোমার কেমন লাগে? আগে খুব ভালো লাগতো, এখন একদম ভালো লাগে না। কেন? সে খুব পচা। কেন মা? সেদিন সে বলল, সে যদি আমার নতুন মা হয় তাকে আমি মা ডাকবো কিনা। সে কেন আমার মা হবে? জবার ভিতরটা কেঁপে উঠল। রাগে হাতও কাঁপছিল। দ্রুত ব্রেক কষল গাড়িতে। তারপর বলল, একথা সিনথিয়া তোমাকে বলেছে? হ্যাঁ। তারপর তুমি কি বললে? আমি বলেছি আমার মা ছাড়া পৃথিবীতে কেউ আমার মা হবে না। গুড গার্ল। তারপর আজ সকালে দেখলাম সে বাবাকে জড়িয়ে ধরেছে। আমার তখন খুব রাগ হয়েছিল। সে কেন আমার বাবাকে জড়িয়ে ধরবে? রাগে জবার ভিতরে বিস্ফোরণ হলো। এত নিচে নেমে গেছে ওরা, একটা বাচ্চার সামনে নিজেকে সংযত করছে না। জবা গাড়ি ঘুরিয়ে ওর বাবার বাড়ি গেল সোজা। যারাকে বুঝিয়ে সেখানে রেখেও সোজা বাড়ি আসলো। ও চায় না বাড়ির তামাশা যারা ছোট্ট মনে খারাপ প্রভাব ফেলুক। জবা ভিতরে ঢুকে দেখলো সিনথিয়া খাবার টেবিলে বসে খাচ্ছে। জবা রাগে ডালের বাটি সিনথিয়ার মাথায় ঢেলে পরপর কয়েকটা চড় মেরে বলল, আমার মেয়ের নতুন মা হতে চাস?
তোর শক্ত কম না। তোর আমি এমন অবস্থা করব যে তুই নিজেও বুঝতে পারবি না কি করবি। তারপর টিকলিকে ডেকে বলল, টিকলি, ও এই টেবিলে কি করে খায়? ওর এত সাহস হলো কি করে? ওকে তো বলেছি নিচে বসে খেতে। টিকলি ভয়ে ভয়ে বলল, আমি তাকে বলেছি। সে আমার কোনো কথাই শোনেনি। উল্টো তেজ দেখিয়ে বলল, দুদিন পর এসব তারই হবে। জবার গা রাগে এত জ্বলছে যে এখনই সিনতাকে খুন করে ফেলতে পারে, কিন্তু ও তা করবে না। নিজের রাগকে নিয়ন্ত্রণ করলো অনেক কষ্টে। তারপর বলল, আজ থেকে ও আউট হাউসে থাকবে। সেখানে থাকতে পারলে থাকবে, নয়তো যেখানে খুশি যাক। ওর সব জিনিসপত্র আউট হাউসে দিয়ে আসিস। রাত ঠিক 9টা। চারপাশে এমন এক নীরবতা নেমে এসেছে, যেন শব্দ নিজে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। শহরের কোলাহল এখানে পৌঁছাতে পৌঁছাতে হার মেনে যায়। শুধু দূরে কোথাও মৃদু গাড়ির আওয়াজ, তাও যেন খুব ক্ষীণ, খুব দূরের কোনো স্মৃতি। আকাশ ভরা অন্ধকার, তবু তারার ক্ষীণ আলোয় রাতটা কেমন গভীর হয়ে উঠেছে। হালকা শীতের বাতাস ছাদ জুড়ে ঘুরে বেড়াচ্ছে, স্পর্শে শীতলতা, অথচ অদ্ভুতভাবে শূন্য। মাঝে মাঝে শুকনো পাতার মচমচে শব্দ সেই নীরবতাকে আরো প্রকট করে তোলে। এই নিস্তব্ধতার মাঝে ছাদের এক কোণে বসে আছেন মোস্তফা হোসেন, সামনে খোলা বই, কিন্তু চোখ বারবার আটকে যাচ্ছে অক্ষরের ফাঁকে ফাঁকে। পড়ায় মন নেই, মন চলে যাচ্ছে বহু বছরের পুরনো কোনো সময়ের দিকে। আজ তার মৃত স্ত্রীকে বড্ড মনে পড়ছে। একটা দীর্ঘশ্বাস বুকের ভেতর জমে আছে, অপ্রকাশিত, অমীমাংসিত। একসময় একরাশ অভিমানে তিনি নিজেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কথা বলেননি, কাছে আসেননি, ভালোবাসাটুকু দিয়ে জড়িয়ে ধরেননি। অথচ সেই মানুষটাই এখন আর নেই, যার কাছে ফিরে গিয়ে সব অভিযোগ, সব দূরত্ব মুছে ফেলার সুযোগ ছিল। রাতের নীরবতা যেন আজ তাকে প্রশ্ন করছে, কেন এত দেরি করলে? বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে তাকে, যেন কারো অচেনা স্পর্শ। মনে হচ্ছে এই নির্জন ছাদের কোথাও হয়তো সেই আছে, অভিমান ভাঙা এক নীরব উপস্থিতি হয়ে। মোস্তফা হোসেন বইয়ের পাতায় চোখ রাখেন, কিন্তু দেখতে পান না কিছুই। কারণ আজকের এই নিস্তব্ধ রাত তার ভেতরের সমস্ত না বলা কথার মতোই ভারী, আর অসমাপ্ত ভালোবাসার মতোই গভীর। অনেক বছর আগে ফারিস আর জবার সম্পর্ক নিয়ে মোস্তফা হোসেন এবং হালিমা বেগমের মাঝে অনেক গভীর মান অভিমানের খেলা শুরু হয়েছিল। সে খেলা শেষ হয়নি হালিমা বেগমের মৃত্যুর পরও। আজও তিনি হালিমা বেগমকে দায়ী করেন ফারিসের এই ছন্নছাড়া সুখহীন জীবনের জন্য। যার জন্য হালিমা বেগম ফারিসের জীবনে দুঃখ ডেকে এনেছিল, সে দিব্যি সুখে আছে। ফারিস অনেকক্ষণ যাবৎ মোস্তফা হোসেনের দিকে তাকিয়ে রইল। অন্ধকারে আধুনিক পিদিমের আলোয় তিনি বই পড়ছেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। ফারিস তার কাছে গিয়ে বসল। তিনি তা খেয়াল করলেন না, তিনি মনোযোগ দিয়ে বই পড়ছে। ফারিস ডাকল, বাবা। আচমকা কিছুটা চমকে উঠে নিজেকে স্বাভাবিক করে নেয় মোস্তফা হোসেন। ফারিসের দিকে তাকিয়ে স্মিথ হেসে জিজ্ঞেস করে, কখন আসলি? অনেকক্ষণ। কিছু বলবি? এই রাতে এখানে বসে বই পড়ছেন বাবা? হ্যাঁ, ভালো লাগছে। শীতল বাতাসে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। কিন্তু বাবা, এ ওয়েদারে এখানে এভাবে বসে থাকাটা আপনার ঠিক না। ঠান্ডা লাগবে, একটু পর কাশি শুরু করবে, তখন আপনারই কষ্ট হবে। ও কিছু হবে না, বয়স হলেও তোদের ইয়াং বয়সী ছেলেদের থেকে আমি যথেষ্ট স্ট্রং। হাসলো ফারিস। মৈনতার কিছু মুহূর্ত পার হওয়ার পর বলল, একটা কথা জানার ছিল বাবা। বল। মৃত্যুর আগে, বহু বছর আগ থেকে আপনি মায়ের সাথে ঠিকভাবে কথা বলতেন না। এ প্রশ্নের উত্তর আমরা এত বছর জানতে চাইলেও আপনারা বলেননি। আজও বলতে হবে না। আমি শুধু জানতে চাই এর কারণটা কি, কোথাও আমি আর জবা? চকিত মোস্তফা হোসেন এক নজর ফারিসের পানে তাকিয়ে আবার চোখ নিচু করে ফেলল। ফারিস বলল, জবা আমার জীবনের এক আকাশ আফসোসের নাম, তা আপনি জানেন। এত বছর আমি জানতাম জবা আমায় ঠকিয়েছে, কিন্তু কিছুদিন আগে আমি জবার থেকে জানতে পারলাম ও আমায় ঠকায়নি। ও মাকে আগেই বলেছিল ও আমায় পছন্দ করে। তখন মা ওকে বলেছিল আমি নাকি নিশা না ঈশা নামের কোন মেয়েকে পছন্দ করি, যা সম্পূর্ণ মিথ্যা ছিল। মা এমন কেন করেছিল জানেন কিছু? কেন তিনি জবা আর আমার বিচ্ছেদ করালেন? এত বছর তো হয়ে গেল ফারিস, এখন এটা জানা জরুরি। পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ?
লাভ কিছু নেই ঠিকই, কিন্তু যে প্রশ্নটা আমার জীবনটাকে থামিয়ে রেখেছে, সেই সময়ে ছন্নছাড়া করেছে আমার জীবন কাহিনী, এগোতে দিচ্ছে না জীবনকে, সে প্রশ্নের জবাব জানার অধিকার কি নেই আমার? জবা না হয় ভুল কিছু জানার পর সহজে মুভ অন করতে পেরেছিল, আমি পারিনি বাবা। আমার জীবন আটকে আছে সেই ঝড়ো হাওয়ার রাতে, যে রাতে আমি প্রথম জেনেছিলাম জবা আমায় ভালোবাসে। আমরা কি সুখী হওয়ার অধিকার নেই বাবা? এই প্রশ্নের উত্তর না জেনে আমি তো সুখী হতেও পারবো না। জানলে বলুন বাবা, কেন মা করলেন এমন? মোস্তফা হোসেন খানিক সময় চুপ থেকে নীরবে কাটালেন। বইটা বুকমার্ক দিয়ে বন্ধ করে টেবিলে রাখলো। চোখের চশমা খুলেও টেবিলে রেখে দু আঙুলে চোখ মুছলেন। ফারিস ভীষণ আগ্রহে তার মুখের দিকে তাকিয়ে রইল। তোর মা যে এসব খারাপ উদ্দেশ্যে করেছিল তা বলবো না। হালিমা ছিল বোকা মহিলা, সবাইকে সুখী করতে চাইতো। ও সেদিন জবাকে মিথ্যাটা বলেছিল যাতে তুই, জবা এবং তোর ভাই ফরহাদ তিনজনই সুখী হোস। ফরহাদের মধ্যে কোথা থেকে আসলো? ও শুরু থেকেই ছিল। তুই তোর মাকে নিজের পছন্দের কথা জানানোর পর হালিম অনেক খুশি হয়েছিল। তার একমাত্র ভাই যে তার ঘরে আসবে, এর চেয়ে সুখের আর তার কাছে কি আছে? সে তো খুব শীঘ্রই জবার বাবার সাথে কথা বলতে চাইতো, কিন্তু বিপত্তি বাঁধল তার পরের দিন। সেদিন তোর বোন হাফিজার সাথে কথায় কথায় তোর মা জানতে পেরেছিল ফরহাদ জবাকে পছন্দ করে, শীঘ্রই প্রপোজ করবে। ওরা যেহেতু সমবয়সী এবং দুজনের বন্ধুত্ব ভালো, হয়তো জবাও রাজি হয়ে যাবে। তোর সরল মায়ের মনে গড়ল প্রশ্নের ঝড় বইল। যদি তোর হয়ে জবার জন্য কথা বলে তাহলে ফরহাদ কষ্ট পাবে, আবার ফরহাদের হয়ে কথা বললে তুই। জবা এই ঘরে যার বউ হয়ে আসুক, তার দুই ছেলের মধ্যে একজন কষ্ট পাবে শিওর। তিনি অবশ্য তখন জানতেন না জবা তোকে পছন্দ করে। তারপর তিনি ভাবলেন জবাকে আর এবারের বউ করবেন না, সে কারণে হালিমা আর তোর মামা মামির সাথে কথা বলেনি। কিন্তু বিপত্তি বাঁধল তার কিছুদিন পর। একদিন জবা সরাসরি তাকে জানালো ও তোকে পছন্দ করে, বিয়ে করতে চায়। তোর মা চরম শঙ্কায় পড়ে গেলেন। পোকা মহিলা, দুই ছেলেকে এবং ভাইঝি তিনজনকে সমান তালে সুখী করার কথা ভাবলেন। ভাবলেন তিনজন জীবনে নতুন তিনজন জীবনসঙ্গী নিয়ে সুখী হোক। জবা এ বাড়িতে তোর বউ হয়ে আসলে ফরহাদ কষ্ট পাবে, আর ফরহাদের বউ করাতে এমনি সম্ভব ছিল না। সে কারণে তিনি বলে দিলেন, তুই অন্য একটা মেয়েকে ভালোবাসিস, তাকে বিয়ে করবি। ফরহাদকে কৌশলে বলল জবা অন্য একটা ছেলেকে পছন্দ করে, তাকে বিয়ে করবে। তারপর জবা সত্যি ইরফানকে বিয়ে করলো। তোর মা হাঁপ ছেড়ে বাঁচল, ভাবলো এবার তার দুই ছেলে অন্য দুটো মেয়েকে বিয়ে করে সুখী হবে। কিন্তু বেঁকে বসলি তুই। জবার বিয়ের পর তুই কেমন ছন্নছাড়া হয়ে গেলি। তোর মা ভাবলো কদিন পর ঠিক হয়ে যাবে, কিন্তু তুই ঠিক হোসনি, বরং জবার প্রতি তোর উন্মাদনা আরো বাড়ল। তারপরও তিনি ভাবলেন তুই ঠিক হবি। তারপর তুই ফিরনাসকে দত্তক নিলি। ততদিনে ফরহাদও বিয়ে করে সুখী হয়েছে, জবাও সুখে আছে। মাঝখান থেকে তুই হয়ে গেলি ভবঘুরে। তোর মা সারাক্ষণ তোর কথা ভেবে কাঁদত, অনুশোচনা করত নিজের করা কৃতকর্মের জন্য। তুই তো তার সাথে ঠিকমতো কথাও বলতি না, আমিও অভিমান করে বলতাম না। তার বোকামির কারণেই তোর জীবনটা এমন ছন্নছাড়া, দিশেহারা। জবা, ফরহাদ অন্য মানুষ নিয়ে ঠিকই সুখে আছে, কেবল সুখে নেই তুই। তুই জবাকে এতগুলো বছর ভুল জেনে এসেছিস যেন আমরা চুপ ছিলাম, এটা ভেবে যে ওর ওপর রাগ করে হলেও তুই জীবন নতুন করে শুরু করবি। কিন্তু তেমন কিছুই হলো না। কথাগুলো বলে লম্বা দীর্ঘশ্বাস ত্যাগ করলেন মোস্তফা হোসেন। ভোরবেলা নিজের বাগানে মুখ গোমড়া করে বসে আছে ইরফান। চারপাশে ফাগুনের রঙিন উৎসব, অথচ তার ভেতরটা কেমন নিষ্প্রাণ। হালকা দক্ষিণা হাওয়া বইছে, কানে ভেসে আসছে কোকিলের ডাক। তবু তার কাছে সবকিছু বিরক্তিকর, সবকিছুই বেসুরো। গাছের ডালে ডালে নতুন পাতার কচি সবুজ, কোথাও কোথাও রং ছড়িয়েছে ফুল। প্রকৃতি যেন নতুন করে সাজতে ব্যস্ত, কিন্তু সেই সাজ তার চোখে লাগে বাড়তি অভিনয়। অতিরিক্ত উজ্জ্বল, অস্বস্তিকর। সূর্যের আলো নরম মিঠে, তবু তার গায়ে লাগে তীব্র। বাতাসের ছোঁয়া স্বস্তি আনার কথা, অথচ সেটা যেন উল্টো আগুনে ঘি ঢালে। চারপাশের এই মোহময়তা তার ভেতরের অস্থিরতাকে আরো বেশি করে উস্কে দিচ্ছে। আজ জবা ওর থেকে সব ছিনিয়ে নিচ্ছে,
শুধু সম্পদ নয়, নাম, অধিকার, অস্তিত্বের এক একটা স্তর খুলে নিচ্ছে ধীরে ধীরে। ইরফান আপোস করতে চায় না। তার ভেতরে জেদ আছে, প্রতিরোধ আছে, কিন্তু জবা সরাসরি কিছু করছে না। সে কৌশলে এগুচ্ছে, নিঃশব্দে, নিশ্চিতভাবে। ঠিক যেমন বসন্ত আসে, চোখে না পড়েই সব বদলে দেয়। একটা শুকনো পাতা হাওয়ায় ভেসে এসে তার পায়ের কাছে পড়ে। ইরফান তাকিয়ে থাকে কিছুক্ষণ। মনে হয় এই পতনটা খুব চেনা, ধীরে ধীরে হারিয়ে যাওয়ার মতো। ফাগুনের এই উচ্ছ্বাসের মাঝেও তার চারপাশে যেন এক অদৃশ্য ঝড় বইছে। বাইরে রঙিন, ভেতরে ভাঙন, আর সেই ভাঙনের শব্দ শুধু সেই শুনতে পাচ্ছে। দূরে বসে এই ভাঙনের শব্দ অবশ্য জবাও শুনতে পাচ্ছে, কারণ ওকে বরবাদ তো জবাই করছে। এতদিন সময় নিয়ে ইরফানকে শুধু এটা বুঝিয়েছে। জবা মুখে মুখে হুমকি দেয়, কাজের কাজ কিছুই করবে না। কিন্তু আজ ইরফান বুঝতে পারছে কত গভীরে গিয়ে খেলা খেলেছে জবা। ইরফানের যেসব খবরাখবর ও ব্যতীত কেউ জানতো না, তাও জেনে গেছে জবা। কিভাবে জানলো জানে না ইরফান। আজ ইরফানের সব ছিনিয়ে নিবে জবা, বিনিময়ে ভিক্ষা দিবে প্রাণটা। কারণ ইরফান জানে, এখন জবা না বাঁচালে কুকুর বিড়ালের মতো মরতে হবে ওকে। স্নিগ্ধ সকাল, নরম আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। গাছের পাতায় জমে থাকা শিশির রোদের ছোঁয়ায় ঝিলমিল করছে। হালকা বাতাসে দুলছে ডালপালা। দূরে কোথাও পাখিদের কোলাহল। সব মিলিয়ে প্রকৃতি যেন তার সবচেয়ে কোমল রূপে ধরা দিয়েছে। তবু এই সৌন্দর্যের মাঝে একরাশ শূন্যতা জমে আছে ফারিসের মনে। পাখিদের সেই মিষ্টি ডাক আজ তার কানে বেসুরো, কর্কশ লাগে। দূরে একটা কাকের কর্কশ ধ্বনি সে বেসুরো শব্দের অস্থিরতা আরো বাড়িয়ে দিল। বাতাসের মোলায়েম ছোঁয়াও এনে দেয় না কোনো স্বস্তি। অথচ এই প্রকৃতির টানে তো সে ছুটে বেরিয়েছে দেশ বিদেশ। দুর্গম পাহাড়, নির্জন বন, অচেনা উপত্যকা। প্রকৃতির আরো কাছে যাওয়ার নেশায় নিজের জীবনটাকেই করে তুলেছিল এক দীর্ঘ ভ্রমণ। জবাকে হারানোর পর তো সে নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছিল প্রকৃতির কাছে। প্রকৃতি আর ফিরনাস ছাড়া তো কিছু ছিল না জীবনে। ভাবছিল, এই বিশালতা, এই নিসর্গই হয়তো তার ভাঙা মনটাকে জোড়া লাগাবে। এতদিন তাই হয়েছিল। প্রকৃতি আর ফিরনাস নিঃসঙ্গতার সঙ্গী হয়ে বাঁচিয়ে রেখেছিল তাকে। কিন্তু আজ সবকিছু বদলে গেছে। এই সবুজ, এই আলো, এই পাখির গান, কিছুই আর তাকে ছুঁতে পারছে না। সবকিছু কেমন বিষাদময়, কেমন নির্জীব মনে হচ্ছে। জবা আর ওর বিচ্ছেদের আসল কারণ জানার পর থেকে বুকের ভেতর জমে থাকা শূন্যতা যেন আরো গভীর, আরো ভারী হয়ে উঠেছে। হালিমা খাতুনের ওপর রাগ করেও লাভ নেই। মৃত মানুষের প্রতি ক্ষোভ তো আর কোনো উত্তর দেয় না, তবু অভিমানটা গিয়েও যায় না, আটকে থাকে মনের অন্তরালে। আর মোস্তফা হোসেন, তার প্রতি এই অভিমান যেন আরো তীব্র হচ্ছে। যেন হালকা কালো মেঘ ক্রমে ক্রমে কালো মেঘে ঘনীভূত হচ্ছে। সব জানতেন তিনি, সবকিছু, তবু চুপ ছিলেন। কেন? কেন একবারও সত্যিটা বলেননি? বললে হয়তো আজকের এই ভাঙনটা হতো না। জবা আজ ফারিসের পথ আলাদা হয়ে যেত না। ওদের জীবন এমন দিশেহারা, এমন ছন্নছাড়া হয়ে উঠত না। ভাবনাগুলো একটার পর একটা এসে ফারিসকে গ্রাস করতে থাকে। চারপাশের সেই সুন্দর সকালটা যেন ধীরে ধীরে ম্লান হয়ে যায় ওর চোখে। চায়ের কাপে চুমুক দিতেই মুখ বিকৃত করে ফেলে ফারিস। তিক্ত, কষা, একেবারেই অরুচিকর। মনে হয় আজ সবকিছুই যেন স্বাদ হারিয়ে ফেলেছে। প্রকৃতি, স্মৃতি, ভালোবাসা, সব। কাপটা নামিয়ে রেখে ফারিস ভ্রু কুঁচকে ফেলল। এই জঘন্য চা কে বানিয়েছে? জানতে ইচ্ছে করছে, কিন্তু প্রশ্নটা মুখে আনার আগেই থেমে গেল। কারণ ভেতরে ভেতরে ও জানে, আজ শুধু চাই তিক্ত নয়, ওর পুরো জীবনটাই যেন এক অদৃশ্য তিক্ততায় ডুবে গেছে। চায়ের কাপটা টেবিলে রেখে বাগানের অন্য পাশে তাকালো। ফিরনাস আর ওর ছোট ভাই ইনান ক্রিকেট খেলছে। ফিরনাসকে এমন হেসে খেলতে দেখে ফারিসের মনটা একটু ভালো হলো। ফারিসকে ওদের দিকে তাকিয়ে থাকতে দেখে ইনান বলল, ভাই, এমন করে তাকিয়ে আছিস যে? এমনি, তোদের দেখছি। কেন? দেখতে ভালো লাগছে তাই। কেন, তোদের দেখতে ট্যাক্স লাগবে? তা তো লাগবেই। আমাকে আর আমার ভাতিজার মতো হ্যান্ডসাম ডুডকে দেখতে হলে অবশ্যই ট্যাক্স দিতে হবে। কত? তোর মানিব্যাগ দে, আমরা নিয়ে নিচ্ছি। ফারিস কোনো কথা না বলে মানিব্যাগটা টেবিলে রাখলো।
ইনান ব্যাগ খুলে কয়েক হাজার টাকা নিল। তারপর ফিরনাসকে বলল, চল ভাইস্তা, আজ পার্টি হবে। বল কোথায় যাবি, কি খাবি? আই লাভ বিরিয়ানি। ওকে, চল। ফারিস দুজনকে থামিয়ে বলল, এই সাত সকালে পার্টি কে করে? আর সকালে বিরিয়ানি বা কে খায়? ইনান বলল, ও হ্যাঁ, ফিরনাস, আমরা রাতে যাব। ওকে চাচ্চু। এখন আমি একটু দাদা ভাইয়ের কাছে যাই। সে বলছে আজ সকালে আমার সাথে দাবা খেলবে। ওকে, গো। ফিরনাস যেতে ইনান বলল, দেবদাস ভাই। ফারিস চোখ তুলে তাকালো, খানিকটা কঠোর চোখে। ইনান বলল, এ মানে ফারিস ভাই, বল, এখনো সেই মেয়েকে ভালোবাসিস? কোন মেয়ে? যার কারণে বিয়ে করলি না, ফিরনাসকে নিজের ছেলে করলি। হ্যাঁ বাসি, আর সারা জীবন তাকেই ভালোবাসবো। সে হয়তো সুখের সংসার করছে। ফারিস ফস করে নিঃশ্বাস ফেলল। আসলে কি জবা সুখের সংসার করছে? ওর মতো দুঃখী এখন কে আছে? ভাই, মেয়েটাকে আজও জানালি না। জানালে কি হবে? চিনে রাখতাম কে সেই ছলনাময়। সে আমার সাথে প্রতারণা করেনি, বরং পরিস্থিতি আমাদের সাথে প্রতারণা করেছে। ওসব বাদ দে। সায়নের কি খবর? ব্রেকআপ হয়ে গেছে কেন? বিয়ে বিয়ে করে মাথা খাচ্ছিল। তো বিয়ে করে নে, বয়স তো কম হলো না। দূর, বিয়ে টিয়েতে মন নেই আমার। বিন্দাস আছি এখন। মেয়েটার কথা একবার ভাব। অমন সায়নে কত আসবে যাবে। ফারিস তাচ্ছিল্য হাসি হেসে বলল, একটু আগে আমায় দেবদাস বললি না? একদিন না তুই তার মতো হোস। কখনো না। আমি ছাড়া ওর জীবন না চললেও ও ছাড়া আমার জীবন সুন্দরভাবে চলে যাবে। ফারিস হেসে বলল, দেবদাসও তাই ভেবেছিল। তাকে ছাড়া পারও মরে যাবে, অথচ তার জ্বরটুকু অব্দি আসেনি। আমার অবস্থায় দেখ। মেয়েটাকে নিজের মনের কথা না বলে ভেবেছিলাম ফারিস হোসেন তালুকদারকে কোনো মেয়ে প্রত্যাখ্যান করতে পারবে না, সারা জীবন অপেক্ষা করবে। মনে একটা অহংকার বোধ তৈরি হয়েছিল, অথচ সে মেয়ে সুখে সংসার করে বাচ্চা ফুটিয়ে ফেলেছে। আর আমাকে দেখ, দেবদাস হয়ে আছে। কবে যেন পারোর বিশাল জমিদার মহলের সামনে গিয়ে মুখ থুবড়ে পড়ে থাকি। তাই বলি, মনে অহমিকা বোধ কমা। আমাদের এই তালুকদার বংশের লোকদের মনে প্রচুর অহংকার। ফলাফল তারা তাদের গোয়া ভরা অহংকার নিয়ে শূন্য হাতে বসে থাকে। ভালো থাকার মাধ্যম তারা খুঁজে পায় না। ফারিসের কথায় ইনান কিছুটা ভাবুক হয়ে উঠল। মনে মনে যেন বিভ্রান্তিতে পড়ে গেল। ফারিস উঠে যাওয়ার আগে বলল, আজ চা কে বানিয়েছে? ইনান বেশ গর্ব করে বলল, আমি। অনেক ভালো হয়েছে। কেউ জঘন্য চা বানাতে চাইলে তোর কাছে ট্রেনিং নেওয়া উচিত। চায়ের প্রাণ থাকলে তোর নামে মানহানির মামলা করত, তার টেস্টের ইজ্জত হরণ করার জন্য। ইনান চোখ মুখ বাঁকালো। ফারিস হালকা হেসে চলে গেল। ইনান নিজে নিজে বলল, আমি অত জঘন্য চা তো বানাই না। তাই ও ফারিসের রেখে যাওয়া চায়ের কাপে চুমুক দিয়ে থুতু করে ফেলে বলল, এটা কি বিষ? ইয়াক, ছি। ঘরে এসে ফারিস দেখলো ফিরনাস আর মোস্তফা হোসেন দাবার কোর্ট সাজিয়ে বসেছে। ফিরনাস দাবায় অসম্ভব ভালো। ওর স্কুলেও কয়েকবার দাবায় ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজ জিতেছে। মোস্তফা হোসেনও দাবায় ভালো। ফারিসের ইচ্ছে করলো তাদের খেলা দেখতে, কিন্তু সময় নেই। জবা জরুরি ভিত্তিতে দেখা করতে বলেছে। যারার জন্য জবা যেন এক অদৃশ্য দুর্গ গড়ে তুলেছে। একজন ফুল টাইম বডিগার্ড রেখেছে, যে যারাকে পড়াবে এবং ওকে রক্ষাও করবে। সারাক্ষণ যারার সাথেই থাকবে। আর একজন মেড রাখলো, যে যারা এবং যারার বডিগার্ডের সকল কাজ করবে। যারার বডিগার্ডের নাম কমলা সুন্দরী। বয়স 30, 5 ফুট 11 ইঞ্চি লম্বা, কুচকুচে কালো গায়ের রং, গড়নে শক্ত, চোখে অদ্ভুত এক স্থিরতা। তার উপস্থিতি এমন যেন সে দাঁড়িয়ে থাকলে চারপাশে একটা অদৃশ্য সীমানা টেনে যায়। তাকে দেখে বাড়ির লোকজন থমকে গেল। কেউ বিস্মিত, কেউ অস্বস্তিতে, কিন্তু সবচেয়ে বেশি ভয়ের ছায়া নেমে এলো সিনথিয়া আর ইরফানের মুখে। জবা সবার সামনে দাঁড়িয়ে কমলা সুন্দরীর হাতে লাইসেন্স করা গান দিয়ে বলেছে, যেই যারার ক্ষতি করতে চাইবে তাকে জাস্ট গুলি করে মেরে ফেলবে, তারপর বাকিটা আমি দেখব। কথা শেষ হতেই ঘরে আবার নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা আর আগের মতো ছিল না। এবার সেখানে মিশে আছে ভয়, সতর্কতা আর একরাশ অজানা ইঙ্গিত। প্রফেশনাল বডিগার্ড হায়ার করা কোম্পানি থেকে এসেছে কমলা সুন্দরী। শিক্ষিত, মার্জিত, কাজের প্রতি নিষ্ঠাবান।
কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে আরো কিছু, একটা নিঃশব্দ শক্তি, এক ধরনের দায়বদ্ধতা। মাত্র কদিনই যারার সঙ্গে তার অদ্ভুত এক বন্ধুত্ব গড়ে উঠল, যে বন্ধুত্বে কোনো ভান নেই, কোনো দূরত্ব নেই, অকপট স্বচ্ছ ভালোবাসা। জবা যারাকে মানুষ করছে নিজের মতো চমৎকার শিক্ষা দিয়ে, শুধু নিরাপত্তা না, মানসিক শক্তিতেও। যারা জানে মানুষের গায়ের রং শুধু একটা পেইন্ট, ভেতরে সৌন্দর্যটাই আসল। একদিন হেসে হেসে যারা বলল, অরেঞ্জ আন্টি, তুমি কত কিউট, কত লম্বা, আমি ঠিক তোমার মতো লম্বা আর শক্তিশালী হতে চাই। কথাগুলো শুনে থমকে গিয়েছিল কমলা। এতদিনের জীবনে কেউ তাকে এভাবে দেখেনি, কেউ তাকে সুন্দর বলেনি, কিউট তো দূরের কথা। এক মুহূর্তে তার শক্ত মুখটা নরম হয়ে এলো। সে যারাকে বুকে জড়িয়ে ধরল। সে আলিঙ্গনে ছিল অবাক হওয়া, ছিল কৃতজ্ঞতা, ছিল অচেনা এক ভালোবাসা। চোখের কোনো অদৃশ্য জল চিকচিক করলো। মনে মনে সে প্রতিজ্ঞা করলো, এই শিশুটাকে আর তার মাকে সে নিজের প্রাণ দিয়ে হলো রক্ষা করবে। কখনো কখনো একটা ছোট্ট ভালোবাসার স্পর্শই সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা হয়ে ওঠে। মাত্র দুদিনেই কমলা যারার কাছের বন্ধু হয়ে গেছে। কমলা নিজের বলতে শুধু ওর মা আছে। ওর বাবা তো কবে ওকে আর ওর মাকে ত্যাগ করেছিল। কারণটা ছিল ওদের গায়ের রং। কমলার মায়ের গায়ের রঙও কুচকুচে কালো। কমলার জন্মের পর ওর বাবা যখন দেখলো ওর গায়ের রঙও মায়ের মতো কালো, তখনই তিনি মা মেয়েকে ত্যাগ করেন। অতি কষ্টে কমলাকে বড় করেছেন তিনি। লেখাপড়া করে প্রশিক্ষণ নিয়ে বডিগার্ড এজেন্সিতে জয়েন করে কমলা। এই সংসারে টিকে থাকতে হলে মেয়েদের যুদ্ধ করতে হয়। কমলা সে যুদ্ধটা অন্যকে রক্ষা করার জন্য করতে চায়। কমলাকে জবা বারবার বলে দিয়েছে, ওর অনুপস্থিতিতে সিনথিয়া যেন কোনোভাবেই যারার আশেপাশে না আসে। কমলা জবাকে যত্ন করে পড়াচ্ছে। নতুন মেয়েড শিউলিকে যারার জন্য নাস্তা নিয়ে আসতে দেখে সিনথিয়া তাকে বলল, আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। শিউলি একদম কঠিন কণ্ঠে বলল, জবা ম্যাডাম বলেছেন যারার খাবার আমি ব্যতীত কেউ ছুবে না, এমনকি যারার বাবাও নয়। সেখানে আপনি সামান্য চাকর। কথাটা সিনথিয়ার গায়ে খুব লাগলো। বলল, ইউ স্টুপিড, কাল এসে আজই আমাকে চাকর বলছো? এই মুহূর্তে আমি ইরফানকে বলে তোমাকে চাকরি থেকে বাইরে বের করতে পারি। শিউলি ফিচেল হেসে বলল, যে বাল ফালানের ফালান গিয়ে, এ বাড়িতে আমি জবা ম্যাম ছাড়া কারো কথা শুনবো না। আসছে ইংরেজি মারাইতে। শিউলি নাস্তা নিয়ে আসলে প্রথম লোকমা কমলা খেয়ে চেক করে যারাকে দিল। যারা কমলার শিউলিকে নিজ হাতে খাইয়ে দিয়ে বলল, মা বলেছেন তোমরা তার বোনের মতো, তোমাদের যাতে আমি আমার খালামণির মতো সম্মান করি। শিউলি আর কমলা দুজনে আপ্লুত হলো যারার কথায়। এই নিষ্পাপ শিশুটির উপর মৃত্যুর ছায়া, সেই জন্য ওকে রক্ষা করার দায়িত্ব ওদের দিয়েছে জবা। জবা যারাকে ওর বাবার বাড়িতে রাখতো, কিন্তু জবা চায় যারা আরো কিছুদিন ওর বাবার সাথে সময় কাটাক। কদিন পর ইরফান কোথায় থাকবে, জবা কোথায় থাকবে তার ঠিক নেই। সে কারণে ও চায় যারা ওর বাবার সাথে কিছু বিশেষ সময় কাটাক। আজ এবারের কর্মরত সবার বেতনের দিন। জবা একে একে সবাইকে বেতন দিল। সিনথিয়ার হাতে বেতনের খাম দিল। মাথা নিচু করে সিনথিয়া টাকা বের করে দেখে অসহায় চোখে জবার দিকে তাকালো। জবা টাকাটা ছোঁ মেরে নিয়ে বলল, গত 7 মাসে 5,000, আর এই মাসের 5,000 টাকা মিলিয়ে 40,000 শোধ হলো তোমার। তোমার কাছে আমি এখনো পাই 7 লক্ষ টাকা। এ বাড়িতে তুমি ততদিন কাজ করবে যতদিন না তুমি আমার দেনা শোধ করো। আমার কাজ করার সকল টাকা আপনি নিয়ে নেন। আমার পার্সোনালে তো কিছু খরচ আছে। জবা হেসে বলল, থাকা খাওয়া তো পাচ্ছই, তারপর আবার কিসের খরচ? একটা মেয়ের অনেক খরচ থাকে, আপনি বোঝেন না নাকি? ওহ রিয়েলি? এ বাড়িতে যে কয়টা মেয়ে কাজ করে তাদের প্রত্যেকের মাসিক পার্সোনাল খরচ আমি বহন করি। প্যাড, কসমেটিক্স ইত্যাদি। তিতলির কাছে চাইলেই তুমি মেনস্ট্রুয়ালে ব্যবহৃত সকল কিছু পেয়ে যাও। আমার ঘরে এগুলো 3 মাস পর পর ডজন ডজন আসে। আর কসমেটিক্স, তুমি কসমেটিক্স ব্যবহার করে কি করবে? আবার নতুন কাউকে ফাঁসাবে? তার তুমি এ জন্মে পারবে না। সে ব্যবস্থা আমি করব। সিনথিয়া হতাশ হয়ে চলে গেল। জবার ঠোঁটের কোণে হাসি। কেন যেন সিনথিয়ার এই অবস্থা দেখেও মনে মনে শান্তি পায়। অফিস রুমে পিনপতন নীরবতা।
যেন শব্দ পর্যন্ত এখানে ঢুকতে ভয় পাচ্ছে। দেয়ালের ঘড়ির কাঁটার টিকটিক শব্দটুকু আজ অস্বাভাবিক ভারী শোনাচ্ছে। এসির ঠান্ডা হাওয়া বইছে ঠিকই, কিন্তু সেই শীতলতায় স্বস্তি নেই, বরং একটা অজানা চাপা উত্তেজনা ছড়িয়ে আছে চারদিকে। ডেস্কের ওপাশে চুপচাপ বসে আছে ইরফান, মুখে কোনো অভিব্যক্তি নেই, না রাগ, না বিস্ময়, না প্রতিবাদ। যেন সবকিছু মেনে নেওয়ার এক নিঃশব্দ সিদ্ধান্তে নিজেকে গুটিয়ে নিয়েছে। তার সামনে ফাইলগুলো পড়ে আছে, কিন্তু সেগুলোর উপর তার আর কোনো অধিকার নেই। এক এক করে তার সব দায়িত্ব নিজের হাতে তুলে নিচ্ছে জবা। কোনো উচ্চস্বরে ঘোষণা নয়, কোনো নাটকীয়তা নয়, শুধু নিখুঁত, ঠান্ডা, হিসেবি পদক্ষেপ, যেন আগেই ঠিক করে রাখা ছিল। প্রতিটি চাল, চারপাশের সহকর্মীরা তাকিয়ে আছে, কেউ সরাসরি, কেউ আট চোখে। ফিসফিস নেই, তবু নীরবতার আড়ালে চলছে হাজারো প্রশ্ন, অজস্র কল্পনা। কে যেন ভাবছে ক্ষমতার লড়াই, কেউ ধরে নিচ্ছে ব্যক্তিগত প্রতিশোধ, আবার কারো মনে জন্ম নিচ্ছে গোপন কোনো কাহিনী। কিন্তু সত্যিটা, সেটা কেউ জানে না। তবু একটা ব্যাপার সবাই বুঝতে পারছে, এই পরিবর্তন শুধু অফিসের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে যে নীরবতা, তার প্রতিধ্বনি বেজে উঠছে আরো গভীরে, একটা সংসারের ভেতর। অদৃশ্য কোথাও ভাঙনের সুর ধীরে ধীরে বাজছে। এখনো সেটা পুরোপুরি শোনা যাচ্ছে না, কিন্তু যেভাবে সবকিছু বদলে যাচ্ছে তাতে বোঝা যায় ঝড়টা আর খুব দূরে নেই, কাছে, খুব কাছে। ফাইলের শেষ পাতায় কলমের আঁচড় টানতেই ঘরটা যেন আরো নিস্তব্ধ হয়ে উঠল। শোয়ের শব্দটুকু কানে লাগলো ভারী, চূড়ান্ত কোনো সিদ্ধান্তের মতো। জবা ধীরে কলমটা নামিয়ে রাখলো। ওর চোখে কোনো দ্বিধা নেই, কণ্ঠে নেই কোনো কম্পন। অস্পষ্টতা, বরং অদ্ভুত এক স্থিরতা, যা আশেপাশের সবাইকে অস্বস্তিতে ফেলছে। ও উঠে দাঁড়ালো। চারপাশে বসে থাকা সবাই যেন নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে ওর দিকে। জেন্টলম্যানস, জবার কণ্ঠ ভেসে উঠল, ঠান্ডা, স্পষ্ট আর দৃঢ়তা। তারপর বলল, আকস্মিক এই সিদ্ধান্তে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না কিভাবে প্রতিক্রিয়া জানাবেন। কেউ কথা বলল না, নীরবতাই যেন তার কথার উত্তর হয়ে রইল। জবা এক মুহূর্ত থামলো, তারপর ধীরে ধীরে প্রতিটি শব্দ উচ্চারণ করলো। আজ থেকে কোম্পানি সকল দায়িত্ব আবার আমি গ্রহণ করলাম। ঘরের ভেতর অদৃশ্য এক তরঙ্গ ছড়িয়ে পড়ল। কেউ চমকালো, কেউ চোখাচোখি করলো, কিন্তু কেউ প্রতিবাদ করলো না। জবা বলল, ইরফান সাহেবের হাতে এখনো দুটো প্রজেক্ট আছে, সেগুলোর কাজ শেষ হলে তার দায়িত্ব আমি নিয়ে নেব। কথাটা যেন সরাসরি গিয়ে আঘাত করলো ইরফানের বুকে। তবু সে চুপ, অস্বাভাবিকভাবে চুপ। জবা থামল না, বলল, এখন থেকে কোম্পানি এবং তার সকল দায়িত্ব আমি এবং আমার বাবা পালন করব। আর আমাদের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে থাকবেন আমাদের নতুন সহকারী অ্যাডভোকেট জোসেফ রোজারিও। নতুন নামটা ঘরের বাতাসে ছড়িয়ে পড়ল, অচেনা অথচ গুরুত্বপূর্ণ। তারপর সে যেন আরেক ধাপ এগিয়ে গেল। আমার এবং আমার বাবার অবর্তমানে আমার সকল সম্পত্তি এবং আমার কন্যার দায়িত্ব বহন করবে আমার ফুফাতো ভাই ফারিস তালুকদার। এক মুহূর্তে যেন সময় থমকে গেল। ফারিস চমকে উঠল, তার চোখে বিস্ময়, অবিশ্বাস। আজ সকালে এখানে আসার আগ পর্যন্ত জবা ওকে কিছু বলেনি, কিছু বুঝতে দেয়নি। মনে মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কেন করলো জবা? এভাবে কেন বেঁধে ফেললো নিজের সাথে? অন্যদিকে ইরফান, তার মুখে জমে উঠেছে কঠিন এক ছায়া। সে যেন কিছুই বুঝে উঠতে পারছে না, কিভাবে, কখন আর কেন ফারিস এই খেলার অংশ হয়ে গেল। ফারিসের সাথে জবার সম্পর্ক এত গভীর হলো কবে? ইরফানকে কখনোই জবা ফারিস সম্পর্কে কিছু বলেনি। এর পিছনে জবার একটা যুক্তি ছিল, যে অতীতকে ও আর কোনোদিন ফিরিয়ে আনবে না, তাকে বলে কেন নিজের ভবিষ্যৎ নষ্ট করবে। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে। নীরবতার আগের মতো নিস্তরঙ্গ নয়, এখন তা ভরপুর প্রশ্নে, অস্বস্তিতে আর অঘোষিত দ্বন্দ্বে। জবা শেষবার চারপাশে তাকালো। তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা, যেন সে জানে আজকের এই ঘোষণাই শুধু শুরু। কিছু সিদ্ধান্ত শুধু ক্ষমতা বদলায় না, সম্পর্কের ভেতর লুকিয়ে থাকা সব ফাটলকেও প্রকাশ করে দেয়। জবা না বলেও যেন চিৎকার করে বলে দিল, ইরফান আর ওর মধ্যে সব শেষ। অফিস ম্যানেজার মুক্তার সাহেব জিজ্ঞেস করলেন, আমাদের কাউকে না জানে হঠাৎ এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে পারি ম্যাডাম? অবশ্যই জানতে পারবেন।
কদিন পর আপনাদের সবাইকে লিখিতভাবে কারণ পাঠানো হবে। আর কোনো প্রশ্ন? ইরফানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কোয়েল বলল, কিন্তু ম্যাম, ইরফান স্যার। জবা হাত উঁচু করে থামিয়ে বলল, কোয়েল, মিটিং শেষে তুমি আমার সাথে দেখা করবে। কোয়েল ভয়ে ঢোক গিলল। মনে মনে বলল, তবে কি ম্যাডাম জেনে গেল আমার আর ইরফানের সম্পর্কের কথা? জবা ইরফানের দিকে তাকিয়ে বলল, আপনার কিছু বলার আছে ইরফান সাহেব? ইরফানের কণ্ঠস্বর কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শুকনো গলায় বলল, না। ওকে, আজকের মিটিং আপাতত শেষ। পরের মিটিং এর সময় জানিয়ে দেওয়া হবে এবং সবার কাজে নতুন শিডিউলও দিয়ে দেওয়া হবে। ইরফান নিঃশব্দে সব মেনে নিয়ে গলার টাই ঢিলা করে বের হয়ে গেল। মেনে নেওয়া ছাড়া ওর দ্বিতীয় কোনো উপায় নেই। মার্কেটে 90 কোটি টাকার লোন, যার পুরোটাই ওর করা। 50 কোটির কথা সবাই জানে, সেটা ব্যাংক থেকে নেওয়া। সেটা নিয়ে ঝামেলা হবে না। ব্যাংক মাসে মাসে তা কোম্পানি থেকে উসুল করে নিবে। কিন্তু বাকি 40 কোটি মাফিয়াদের কাছ থেকে নেওয়া। সে লোন শোধ না করা মানে ওর প্রাণটা যাওয়া। এসব টাকা ওর স্বপ্নের প্রজেক্টে ঢেলেছিল। প্রজেক্ট সম্পূর্ণ না হলে টাকা উঠবে না। আর তারা জবার সহায় সম্পত্তি দেখিয়ে লোনটা দিয়েছে। যখন মার্কেটে একথা ছড়িয়ে যাবে, জবা ইরফানকে কোম্পানি থেকে বেদখল করেছে, তখনই তারা ইরফানকে মেরে ফেলবে। এই 40 কোটি টাকার কথা ইরফান ব্যতীত কেউ জানতো না। জবা কি করে জানলো ইরফান তা বুঝতে পারছে না। জবা শর্ত দিয়েছে, ওকে স্বইচ্ছায় কোম্পানি সকল কিছু ছেড়ে দিলে জবা লোনটা চুকিয়ে দিবে এবং ইরফান ততদিন পর্যন্ত জবার চাকর হয়ে থাকবে যতদিন জবা চাইবে। মিটিং শেষ হওয়ার পর অফিসের ভেতরের ভারী পরিবেশটা কাটেনি। করিডোর জুড়ে এক অদৃশ্য চাপা ভয় ঘুরে বেড়াচ্ছে, যেন সবাই কিছু বুঝেছে, কিন্তু কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। কোয়েল ধীরে ধীরে জবার কেবিনের সামনে এসে দাঁড়ালো। হাত কাঁপছে, বুকের ভেতর ধুকপুকানি বাড়ছে প্রতি সেকেন্ডে। একটু থেমে দরজায় নক করলো। ভিতর থেকে জবা বলল, কামিন। ভেতরে ঢুকতে ঠান্ডা বাতাসের মতো এক দৃষ্টি এসে আটকালো তার উপর। আপাদ মস্তক চাইল ওর দিকে। জবা চেয়ারে হেলান দিয়ে বসে আছে, চোখ দুটো স্থির, তীক্ষ্ণ, ভেদ করা। কয়েক সেকেন্ড কেউ কিছু বলল না। তারপর জবার ঠোঁটে হালকা এক বাঁকা হাসি ফুটল। কোয়েল। কণ্ঠটা অদ্ভুতভাবে মোলায়েম, অথচ ভেতরে লুকিয়ে আছে কাঁটা। জবা বলল, যেমন সুন্দর তোমার নাম, তেমন সুন্দর তুমি দেখতে, তবে চরিত্রটা এমন পচা কেন? কোয়েলের গলা শুকিয়ে গেল। ঢোক গিলে কাপা স্বরে বলল, কেন ম্যাডাম? জবা সামান্য ঝুঁকে এলো সামনে, চোখ দুটো সরাসরি গেঁথে দিল কোয়েলের চোখে। ইরফানের সাথে এ পর্যন্ত কয়বার শুয়েছ তুমি? প্রশ্নটা যেন বজ্রপাতের মতো পড়ল। কোয়েলের শরীর কেঁপে উঠল, ঠোঁট শুকিয়ে এলো, কথা বের হলো না। জবা হালকা হেসে উঠল। সে হাসি উষ্ণ নয়, বরং শীতল হিসেবি। ডোন্ট ওরি, তোমার চাকরি যাবে না। একটু থামলো জবা, তারপর ধীরে স্পষ্টভাবে বলল, তবে তোমার জন্য আমি অন্য একটা জায়গা ঠিক করে রেখেছি। কোয়েলের বুকের ভেতর হিমশীতল একটা ভয় ছড়িয়ে পড়ল। জবার কণ্ঠ এবার আরো নিচু, আরো ধারালো। জানো কোয়েল, আমাদের সমাজে এক ধরনের মানুষ আছে যারা বাইরে থেকে ভদ্র, শিক্ষিত, স্মার্ট, কিন্তু ভেতরে তারা নিজের স্বার্থের জন্য সবকিছু বিকিয়ে দিতে পারে। এক পায়ে এগিয়ে এলো জবা, বলল, এরাও পতিতাদের মতো। তবে তারা ব্রোথেলে থাকে না, অফিসে থাকে, বাড়িতে থাকে, মানুষের বিশ্বাস নিয়ে খেলে। জবার চোখে এবার নিখুঁত নির্মমতা। বলল, জাস্ট লাইক ইউ। কোয়েল পিছিয়ে যেতে চাইল, কিন্তু পা যেন আটকে গেছে। ঘরের দেয়ালগুলোও যেন ধীরে ধীরে কাছে চলে আসছে। জবা সোজা হয়ে দাঁড়ালো। তার কণ্ঠে কোনো চিৎকার নেই, তবু প্রতিটি শব্দ যেন রায় ঘোষণা করছে। বলল, নিজের জীবনের ধ্বংসটা দেখার জন্য প্রস্তুত হও। তারপর কিছু সময় নীরবতায় কেটে গেল, কিন্তু সে নীরবতা আর শান্ত নয়, সেটা ভয়ে ভারী আর অনিবার্য এক পতনের পূর্বাভাস। বাড়ি ফিরে ইরফান জবাকে ছোট্ট করে প্রশ্ন করল, আমায় ছেড়ে কেন দিচ্ছ না জবা? এভাবে কেন আটকে রাখছো? জবা হাসল, রহস্যময় হাসি। বলল, ছেড়ে দিলেই বেঁচে গেলে তা তো হবে না। তোমায় আমি ছাড়বো ইরফান, হয়তো শীঘ্রই ছাড়বো, কিন্তু হাসরের ময়দানে আমি তোমার পথ আটকে দাঁড়াবো। হিসাব চাইবো, উত্তর চাইবো, কেন আমার সাথে প্রতারণা করলে? সেদিন কি করবে? ইরফান মাথা নিচু করে রইল।
ফারিস অস্থির হয়ে আছে জবার সাথে কথা বলার জন্য। সকালে অফিসে সবার সামনে চেয়েও কিছু বলতে পারেনি। এখনো জবা কল রিসিভ করছে না। জবা এমন কেন করলো জানাটা খুব জরুরি ওর। যতক্ষণ না জানতে পারবে অস্থিরতা কমবে না। কথা গাড়িতে করে কোথাও যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ সিনথিয়ার মতো কাউকে দেখে দ্রুত গাড়িটা থামাতে বলল ড্রাইভারকে। গাড়ি থামিয়ে কথা গাড়ি থেকে নেমে সিনথিয়াকে পিছন থেকে ডাকলো, সিনথিয়া। সিনথিয়া পিছু ফিরে তাকাতেই দেখলো কথা ওর দিকে আসছে। কথা ওর কাছে আসতেই ছোটখাটো একটা ধাক্কা খেলো। এ কোন সিনথিয়াকে দেখছে কথা? কোথায় সে আগের মতো উপচে পড়া সৌন্দর্য? শুকিয়ে কাঠ হয়ে গেছে মেয়েটা। গায়ের রং আগের চেয়ে অনেক শ্যামলা হয়ে গিয়েছে। রুক্ষ শুষ্ক চেহারা, চুলগুলোও রুক্ষ। গায়ের জামাটা, জুতা দেখলেই বোঝা যায় খুব সস্তা। চেহারায় নেই আগের সে কোমলতা। মলিন মুখটা দেখলেই যেন মায়া লাগে। কথা কি বলবে ভেবে পেল না, তাই জিজ্ঞেস করলো, কেমন আছিস? দীর্ঘশ্বাস ফেলে সিনথিয়া বলল, এই তো ভালো আছি। তুই? হ্যাঁ, ভালো আছি। তুই তো যেন গায়েবই হয়ে গেলি। হুট করে ভার্সিটি ছেড়ে দিয়ে কোথায় চলে গেছিস? গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলি? আর চেহারার এমন অবস্থা কেন? কথার কথাগুলো সিনথিয়ার জন্য যেন কাটা ঘায়ে লবণের ছিটা দেওয়ার মতো। সিনথিয়া স্বাভাবিক কণ্ঠে বলল, আমার মতে তুই সবই জানিস, না জেনে পারিস না। কারণ তোর সাথে ওইসব করার পর আমার ধারণা তুই আমার সব খবরই রাখতি। কথা বিদ্রুপ হেসে বলল, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই তোর খোঁজ রাখতে যাব? যার জন্য আমার জীবনটা ওলটপালট হয়ে গেছে তার খোঁজ রাখতে যাব? আমি কি তোর খোঁজ রাখার জন্য টাকা পাই? জানিস তোর জন্য আমার জীবনে কত ঝড় গেছে। সিনথিয়া স্বাভাবিক কণ্ঠে বলল, আমিও জাহান্নামে আছি। আর তোর কথা শোনার সময় নেই আমার। আমার কাজ আছে। সিনথিয়া চলে যেতে কথা বিড়বিড় করে বলল, আমার তো সময় অঢেল, যত সব। আল্লাহ ওকে ক্ষমা করো না, কখনো না। সিনথিয়া যেতে যেতে একা একা বলল, আমার সুখের জীবনটা যারা নষ্ট করেছে তাদের আমি ছেড়ে দিব ভাবছিস কথা? তোর সকল খোঁজ আমি রাখতাম। তোকে একটা মোক্ষম শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু তার আগে তুই নিজেই শাস্তি পেলি। তোকে তাই ছেড়ে দিলাম। এখন আছে জবা চৌধুরী, তাকে তো খুন না করা অবধি আমি শান্তি পাবো না। আমার আর ইরফানের জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে কুত্তিটা। ওর জীবনে আর বেশি দিন বাকি নেই। প্রথমে ওকে মারবো, তারপর ওর মেয়েকে, তারপর ওরই সম্পত্তিতে আমরা রাজ করব। জবা চৌধুরীকে মারার লম্বা ছক কষা হয়ে গেছে। জাস্ট প্ল্যান মাফিক কাজ করা বাকি। কথা, মজার কথা শুনবি? আমারও পরিকল্পনা ছিল তোর বাচ্চাদের মারা, কিন্তু ভেবে পাচ্ছিলাম না কিভাবে মারবো। আমার ভাবার আগেই তোর দুর্ঘটনাটা ঘটে গেল। কুল না? রিভেঞ্জ অফ নেচার কথাটা মিথ্যা প্রমাণিত হলো। যেখানে প্রকৃতি আমাকে শাস্তি দিবে তা না দিয়ে তোকে আর নিহাত স্যারকে দিয়েছে। প্রকৃতি আমার সাথে যা খারাপ করা তা তো করেই ফেলছে। এখন আমার সাথে যারা খারাপ করেছে তাদের অবস্থা খারাপ করার পালা। বাদ যাবে না আমার বাবা মা, বোনও। সিনথিয়া ভয়াবহ ভঙ্গিতে হাসলো। ওর ওই বীভৎস হাসি দেখলে হয়তো সুস্থ মানুষের গায়ে ভয়ে কাটা দিত। হাসতে হাসতে সিনথিয়া বলল, বাই দ্য ওয়ে, তোর নিহাতকে ছাড়ার পরিকল্পনা আমার এখনো নেই। নিহাদের কাছে আর একবার হলেও যাব। হি ইজ টু গুড। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।